বিদ্যাসাগর মশাই বলেছিলেন স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ কতটা বিষম বস্তু জানি না, কিন্তু সংখ্যা নিঃসন্দেহে বিষম বস্তু। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কয়েকটা আঁকিমুখির এদিক ওদিকে রাজ্য কিংবা রাষ্ট্রের ভবিষ্যৎ এবং অবশ্যই বর্তমান নির্ধারিত হচ্ছে। আমাদের এই রাজ্যে আমরা দেখেছি 2,45,00,000 এবং 2,15,00,000। আপাতভাবে খুব অল্প ব্যবধান মনে হলেও এই ব্যবধান কতটা সুদূর প্রসারী। আবার ব্রিটেন আমাদের দেখিয়ে দিল যে 48 আর 52, সত্যি সত্যি কতটা সুদূর প্রসারী এই ব্যবধান। যারা পুরনো বাংলা প্রবাদে বিশ্বাস করেন তারা ওই বিদেশের ঠাকুর আর দেশের কুকুর অথবা উল্টোটার নৈকট্যে যারা বিশ্বাস করেন বলতেই পারেন যে যখন লন্ডনে কোনো জিনিস হয় কলকাতায় হবে না কেন, অথবা যদি বিলেতে গণভোট হয় তাহলে ভারতবর্ষে কোনো ইস্যুতে হবে না কেন। উল্টোটা যাদের মতামত তারা বলতে পারেন যে সমস্ত ক্ষেত্রে দেশের ভালোটা দশের ঘাড়ে চাপানো উচিত নয়, তাহলে সুদূর প্রসারী এবং দীর্ঘদিন ধরে চলতে পারে এরম ভালোর একটা সিদ্ধান্তে পৌঁছানো বেশ কঠিন। ওয়াশিংটন পোস্ট দিনের পর দিন তারা দেখিয়ে যাচ্ছেন যে কিভাবে মানুষ ভোট দিয়ে আসার পর কি বিষয়ে ভোট দিলেন তা জানতে ইন্টারনেটের দ্বারস্থ হচ্ছেন, কিংবা 24 ঘন্টার মধ্যে 30 লক্ষ মানুষ যেদিকে ভোট দিয়েছেন তার উল্টো দিকে ভোট দিতে চাইছেন। এই সমস্ত কিছু নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে তাতে অবশ্যই প্রশ্ন ওঠে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতই কি সব সময় সঠিক পথ দেখায়? সেই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের এই সভার প্রস্তাব। গণভোটে নির্ধারিত হলো ব্রিটেনের ভাগ্য, এদেশেও চালু হোক ইস্যুভিত্তিক গণভোট। এই প্রস্তাবের পক্ষে বলবেন অশোক বিশ্বনাথন, অমল মুখোপাধ্যায়, অনুরাধা তলোয়ার, দেবেশ চট্টোপাধ্যায়, সুজাত ভদ্র। বিপক্ষে বলার জন্য রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য, অভিরূপ সরকার, তিলোত্তমা মজুমদার, ডক্টর কুণাল সরকার এবং জাদ মেহমুদ। ওদের কাছে আসবো। আমার প্রস্তাবের পক্ষের প্রথম বক্তা অশোক বিশ্বনাথন। 1863 সালের 19শে নভেম্বর এব্রাহাম লিঙ্কন একটি বিখ্যাত গেটিসবার্গ সম্ভাষণ দিয়েছিলেন, যেটা গেটিসবার্গ বক্তৃতাও বলা হয়। সেখানে উনি নিজের বক্তব্য সম্পন্ন করেছিলেন এই বলে যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দিস আর্থ ও ফ্রম দিস ওয়ার্ল্ড। এবং সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল গণতন্ত্রের একটি নতুন সংজ্ঞায়ন। Democracy became defined as government by the people, of the people and for the people. অর্থাৎ যে সরকার নির্মিত হবে গণতন্ত্রে, সেই সরকার নির্মাণ করবে জনগণ এবং সেই সরকারের মালিক হবে জনগণ, এবং সেই সরকার সম্পূর্ণরূপে জনগণের কল্যাণের জন্য নিয়োজিত থাকবে। আমাদের এই দেশকে আমরা বলি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানান দেশও মেনে নিয়েছে যে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সেই গণতন্ত্র থেকে জনগণকে তো আর মুছে ফেলা যায় না। অথচ আমরা যখন নির্বাচন দেখি, এবং নির্বাচনের ফলাফলের কথাও বললেন মাননীয় সভাপতি, তখন অনেক সময় আমরা দেখি যে জনগণ একটি মাত্র বার ভোট দেন এবং সেই একটি মাত্র বার ভোট দেবার পরে তাদের যে ঈপ্সিত প্রতিনিধি তারা সরকার পরিচালনা করেন তাদের মত অনুযায়ী। 5টি বছর কেটে যায়, যদি না কোনো দুর্ঘটনা ঘটে, সেরকম দুর্ঘটনাও ঘটে যদিও, তখন কিন্তু সাধারণ মানুষ বা জনগণের তেমন কিছু করার থাকে না, তাদের কোনো ক্রিয়া থাকে না। আমাদের পক্ষ থেকে প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে যে প্রকৃত রূপে যদি এটা গণতন্ত্র হয়ে থাকে তাহলে জনগণকে আরো বড় ভূমিকা দিতে হবে, বিশেষ করে আমাদের মতো দেশে এবং আমাদের মতো এই উত্তরাধুনিক সময়ের মধ্যে দিয়ে যারা চলছি। আজকের এই সময় কিন্তু গতকালের সময় নয়। এই উত্তরাধুনিক সময়ে অনেক কিছু পাল্টে গেছে। পৃথিবী একাধারে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, কারণ নানা ধরনের ইস্যু আমাদের সামনে চলে আসছে। জেন্ডার ইস্যুস, প্রজাতি সম্পর্কিত ইস্যু,
দেশকে ছিন্ন ভিন্ন করতে পারে যে কোনো মুহূর্তে, সেখানে কিন্তু রেফারেন্ডামের প্রয়োজন, প্লেবিসাইটের প্রয়োজন। এবং বারংবার আমরা দেখেছি কাশ্মীরের প্রশ্নে প্লেবিসাইটের প্রশ্নটা এসেছে। অতএব আমি বলছি আমাদের প্রথম বক্তব্য যে যদি এটা সত্যি গণতন্ত্র হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, এবং আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, দিন কি রাত, দাঁত মাজবো কি মাজবো না সে ব্যাপারে রেফারেন্ডামের কথা আমরা বলছি না। আমি আশা করব যে আমাদের যারা বিপক্ষে তারাও এই ধরনের একটি পরিণত মনস্কতা প্রদর্শন করবেন। আমরা বলছি কতিপয় ক্ষেত্রে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার একটা সিদ্ধান্ত নিতে চলেছে, কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণও অনেক লোক করছেন, সেই ক্ষেত্রে রেফারেন্ডাম, ইস্যু ভিত্তিক গণভোট। দ্বিতীয়, অনেক ক্ষেত্রে আমরা দেখছি এবং এখন দেখছি এই মুহূর্তে আমাদের এই রাজ্যে এবং রাষ্ট্রে যে সরকার অনেক সময় স্বৈরতন্ত্রী আকার ধারণ করে। যদি ইস্যু ভিত্তিক গণভোট হয় অন্তত একটি ক্ষেত্রে বা দুটি ক্ষেত্রে, তাহলে এই স্বৈরতন্ত্রী প্রবণতা যেটা সবসময় থাকে সেটাকে কিছুটা অন্তত রুখে দেওয়া যাবে। আমি আমার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে তো দেখি যে যেহেতু সংস্কৃতির ক্ষেত্রে কিছু বলা যাবে না, কোনো নম্বর দেওয়া যাবে না, তারকভস্কি ভালো না গদার্ড ভালো সেটা বলা যাবে না, কৌশিক ভালো না সৃজিত ভালো বলা যাবে না, কারণ এটা খুব অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত একটা ব্যাপার। সেক্ষেত্রে যে কোনো একটা লোককে বসিয়ে দিলাম, অর্থাৎ পক্ষপাত ভীষণভাবে সামনে এসে যায় সংস্কৃতির ক্ষেত্রে। যারা সাংবাদিক তারা কাউকে একজনকে ধরে তাকে তুলে ধরে। সেক্ষেত্রে যদি কোনো বিষয় থাকে সংস্কৃতির ক্ষেত্রে, যেমন ধরা যাক সেন্সরশিপ, সেখানে রেফারেন্ডাম হতেই পারে যে সেন্সরশিপ আমাদের দেশে চলচ্চিত্রের ক্ষেত্রে থাকবে কি থাকবে না। এমন একটা দেশে যেখানে ইন্টারনেট ইজ আনসেন্সার্ড এবং একটি 8 বছরের বাচ্চার কাছে মোবাইল ফোন আছে, সে পর্নোগ্রাফিও দেখতে পারে। সেটা যখন সে দেখতে পাচ্ছে এবং তখন আমরা কিছু যখন করছি না, তখন কেন আমরা সেন্সরশিপ করব? উল্টো দিকে আমরা বলতে পারি যে টেলিভিশন তো এক ধরনের নিয়ন্ত্রণ দেখিয়েছে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে গণভোট হলে তার যেটা ফল হবে সেটা ভালো কি খারাপ, সেটা নয়। অন্তত কিছু ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণভোট স্বৈরতন্ত্রী শক্তিকে স্তব্ধ করবে এবং মানুষকে আরো বেশি করে এই রাজ্য পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে তাদের নিজেদের সরকার গঠন এবং তাদের নিজেদের সরকার, যেটা তাদের সরকার এবং তাদের কল্যাণের জন্য নিয়োজিত সরকার, সেই সরকারের মধ্যে থাকতে সাহায্য করবে, সচেষ্ট করবে। তাই আমি মনে করি যদি ব্রেক্সিট হয়ে থাকে, এক্সিট ফর ব্রিটেন, আমাদের এখানে ইস্যু ভিত্তিক গণভোটের অত্যন্ত প্রয়োজন এই উত্তরাধুনিক অস্থির টালমাটাল সময়। ধন্যবাদ। ধন্যবাদ অশোকদা। অশোকদা বলছিলেন যে স্বৈরতন্ত্রের ওষুধ হিসেবে গণভোটকে প্রয়োগ করার কথা, আর বলছিলেন যে ফল ভালো না খারাপ সেই হিসেব করা উচিত নয়। কিন্তু আমি যদি বলি যে স্বাধীন ভারতবর্ষে ফল ভালো হবে না খারাপ হবে সেই হিসেব করেই সবসময় গণভোট হয়েছে। সেই জন্য বল্লভভাই প্যাটেল জুনাগড়ের ক্ষেত্রে গণভোটে রাজি হলেও কাশ্মীরে হরিসিংহ কি চাইছেন সেটা বড় বিষয় হয় না, গণভোট হবে না সেটা সিদ্ধান্ত হয়। আমার পরের বিপক্ষের বক্তা চন্দ্রিল ভট্টাচার্য। আমি মূলত সংস্কৃতি নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে বলি এই যে মানুষদের সম্পর্কে অশোকদা এত অসম্ভব উচ্ছ্বসিত হয়ে কথাবার্তা বলে গেলেন অ্যাব্রাহাম লিঙ্কনের কোটেশন ইত্যাদি দিয়ে, সেই সমস্ত মানুষরা তারা কারা? গণভোট যে দেবে সেই গণ কারা? সাধারণ মানুষ কারা? সাধারণ মানুষ সে যে তলিয়ে ভাবে না, যে কোনো কিছুতে মনোযোগ দেয় না, যে রাস্তাঘাট যদি বিচ্ছিরি হয় তাহলে সরকারকে গালাগাল দেয়, কিন্তু তারপরে নিজের ট্যাক্সটাকে ঠিক করে দেয় না, ট্যাক্সের সময় ফাঁকি দেয়, এটা খেয়াল রাখে না যে ট্যাক্সটা ঠিক করে দিলে তবেই সরকার রাস্তাটা সারাতে পারবে। সাধারণ মানুষ সে যে নেতাকে উঠতে বসতে গালাগাল দেয়, কাজ করছে না, ফাঁকি মারছে, দেশ গড়ছে না, আর নিজে অফিসে গিয়ে হোয়াটসঅ্যাপে নোংরা চুটকি দেখে।
সাধারণ মানুষ সে যে চট করে বলে দেয় যে কলকাতা থেকে অবাঙালিদের তাড়ি দাও, তাহলে কলকাতা খুব চমৎকার হবে, আর তারপর অস্ট্রেলিয়ানরা যখন ইন্ডিয়ানদের মারে তখন অবাক হয়ে বলে একই সাম্প্রদায়িক ব্যবহার। অর্থাৎ সাধারণ মানুষ বা গণ হচ্ছে সে যে কোনো রকমভাবে ভাবা প্র্যাকটিস করে না এবং যে ভর দিয়ে থাকে প্রবৃত্তির ওপর, ভাবনা চিন্তার ওপর নয়। কতিপয় কথাটা অশোকদা বারবার বলেছেন, কতিপয় বিষয়ে কে বলতে পারে তারা রিজলভ করতেও পারে একটা আধটা জিনিস, কিন্তু যদি সমস্ত বিষয়ে গণভোট করতে হয় বা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করতে হয় তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। কারণ তাদের যদি বলা হয় পলিসি ঠিক করো, তারা প্রথমেই গিয়ে প্রথম চান্সে পাকিস্তানের মাথায় বোমা ফেলে চলে আসবে। তাদের যদি বলা হয় সংস্কৃতি ঠিক করো, তারা ডোবারল্যান্ডে মিস শেফালিকে নাচিয়ে দিয়ে ছাড়বে। আমি সংস্কৃতি নিয়েই কথা বলবো। মুশকিল হচ্ছে এই যে গণ বা সাধারণ, এদের হাতে ক্রয় ক্ষমতা আছে। এরা ঠিক করে আহা শাড়ি বেশি বিক্রি হবে না বাহা শাড়ি, সেই জন্য বাজার এদের এখন প্রাণপণ তোল্লাই দিচ্ছে, এটা টাকার লজিক। কিন্তু তার থেকে এটা ফলো করে না যে SMS করে এই গণ ঠিক করে দেবে একটা রিয়েলিটি শোতে কে ভালো গান গাইছে আর কে ভালো গান গাইছে না। কারণ যে মানসিক পরিশ্রম করতে অভ্যস্ত নয় সে কালচার বিষয়ে কোনো কথা বলবে না। কালচারের আদত মানে হচ্ছে কর্ষণ, এখানে একটা কঠোর পরিশ্রমের দোতনা নিহিত আছে। সেন্সর বোর্ডের কথা অশোকদা বলছিলেন, সেন্সর বোর্ডকে বদলানো যায়, কিন্তু সাধারণ মানুষকে যদি আপনি একটা সিনেমাতে গিয়ে বলেন মশাই সিনেমাটা চলবে কি চলবে না, সর্বনাশ। কারণ সাধারণ মানুষ আসলে বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। সাধারণ মানুষ যখন সচিন তেন্ডুলকর আর লতা মঙ্গেশকরকে নিয়ে রসিকতা হয়, তার বিরুদ্ধে অশ্লীল কথা বলে সেই রসিকতাকে কন্ডেম করে, বলে যে এই আইকনদের নিয়ে রসিকতা করা যাবে না আর ওই আইকনদের নিয়ে করা যাবে। আমাদের মনে রাখতে হবে যুগে যুগে দেশে দেশে ভালো কালচার রিজেক্টেড হয়েছে আর খারাপ কালচার নিয়ে মাথায় তুলে নাচা হয়েছে। এরকম একটা ফর্মুলা অবধি করা যেতে পারে যে যদি হিট হয় তাহলে বুঝবেন যেটা গোদা বোদা অন্তঃশ্বাস শূন্য, আর যদি ফ্লপ হয় তাহলে বুঝবেন হতেও পারে যে তার মধ্যে কোনো অন্তর্বস্তু আছে। অপরাজিত চলেনি, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে টপ প্রাইজটা পেয়ে আসার পর সত্যই আরেকবার রিলিজ করলেন, চললো না। অযান্ত্রিক চলেনি, কোরাস চলেনি, ভ্যান গকের ছবি দেখে না, জীবনানন্দ এখনো পড়ে না, 100 রকম উদাহরণ দেওয়া যায়। সবচেয়ে বড় কথা কি এগুলো কেন চলে না? কারণ এগুলোর মধ্যে নতুন আছে, অভ্যেসের বাইরে কিছু আছে। গণর মূল বৈশিষ্ট্য কি? সে অভ্যেসের বাইরে কোনো কিছুকে গ্রহণ করে না। কৃষ্ণাঙ্গ আমার মতো দেখতে নয়, আমার জীবন থেকে বাদ। এইটা আমি শিল্প বলতে যা বুঝি তার বাইরে, আমার জীবন থেকে বাদ। আর মহৎ শিল্পের আবশ্যিক লক্ষণ হলো তা অভ্যেসের বাইরের জিনিসকেই আমদানি করে, নতুনকে আমদানি করে, জাগ দিতে চায়, ডিস্টার্ব করতে চায়, দিগন্তটাকে ভাঙতে চায়। তাই গণর দ্বারা কোনোদিন ভালো শিল্প অ্যাপ্রিসিয়েট করা হবে না। এতেও গোলমাল আছে। কেউ বলবে এই যে বললেন হিট ছবি মানে বাজে, কে বললে? পথের পাঁচালী তো হিট ছবি, গুপি গাইন তো হিট ছবি। তাহলে এইখানে ব্যাপার আছে, গুপি গাইন শুধু হিট নয়, 102 সপ্তাহ টানা চলে রেকর্ড করেছিল। সেই রেকর্ড কে ভেঙেছে? 22 বছর পর বেদের মেয়ে জ্যোৎস্না। তাহলে গণর লজিক কি? বেদের মেয়ে জ্যোৎস্না গুপি গাইনের চেয়ে ভালো ছবি। আচ্ছা ধরুন আপনি একটা গণভোট তৈরি করলেন, এই মুহূর্তে শ্রেষ্ঠ জীবিত বিদ্বান বাঙালি কে? প্রথম নামটা দিলেন অমর্ত্য সেন, তারপর অন্যান্য কিছু নাম দিলেন। ওভারওয়েলমিং ভোটে অমর্ত্য সেন জিতলেন। বিদ্বানরাও অমর্ত্য সেনকে ভোট দিয়েছেন, আমি যাদের গণ বলছি তারাও অমর্ত্য সেনকে ভোট দিয়েছেন। তাহলে তো গণ আর বিদ্বানের মিলে গেল, তারা তো ঠিক বলছেন, মিটে গেল। এবার আপনি একটি গণকে একটু আড়ালে ডাকুন, ডেকে বলুন ভাই অমর্ত্যকে ভোটটা তো দিলেন, অমর্ত্য কি করেছেন, তার কন্ট্রিবিউশন কি, তত্ত্ব কি, ভাবনা কি? বিরাট একটা হাঁ করে তাকিয়ে থাকবে, কিছু জানে না। কিন্তু সে এটা জানে যে অমর্ত্য সেন খুব বিদ্বান। তার মানে কি? গণ যখন ঠিক করে তখনও সে জানে না কেন সে ঠিক করছে। এইখানে হচ্ছে মূল বিপদ। সবসময় সে ভুল বলছে তা নয়, সবসময় ঠিক তো বলছেই না, কিন্তু ঠিক বলুক আর ভুল বলুক সে না জেনে না বুঝে না ভেবে বলছে। এইখানে হচ্ছে জনসাধারণের ওপর বিশ্বাস রাখার সবচেয়ে বড় পাপ। তাই জনসাধারণকে কখনো একটা ভোট দিতে দেওয়া যায় না। আপনারা মনে রাখবেন যে জিনিসটা র্যান্ডম আরবিট্রারি এলোপাথারি তার উপর ট্রাস্ট করে একটা বড় দুর্দান্ত ইম্পর্টেন্ট ডিসিশন নিতে দেওয়া যায় না। এই যে বললাম অমর্ত্যকে সবাই ভোট দেবে, কেন দেবে? কারণ অমর্ত্য নোবেল পেয়েছেন, আপনারা ভালোই বুঝছেন, কাঁচা সত্যি। এবার তার মানে কি করলো গণ? সে বুদ্ধিমানরা নোবেল দিয়েছেন, তাহলে আমি বুদ্ধিমানদের অনুসরণ করি বলে ফলো করলো। আবার যখন বেদের মেয়ে জ্যোৎস্নাকে সবাই মিলে নাকমুচ করছে তবু সে দেখতে গেল, তখন সে বুদ্ধিমানদের ফলো করলো না। তার মানে কখন যে জনসাধারণ কি করবে তার কোনো যুক্তিগত ভিত্তি আপনি তৈরি করতে পারবেন না। সেই জন্যই তার হাতে কিছু ছাড়া যাবে না। চ্যাপলিন পাবলিককে বলেছিলেন হেডলেস মনস্টার, হেডলেস, এবং সেই জন্যই মনস্টার। এটাই হচ্ছে বিপদ। বাঁদরকে যদি প্লেন চালাতে দেন সে মাঝে মধ্যে ঠিক জিনিসও টিপে দিতে পারে, সুইচ, প্রবাবিলিটি তাই বলে। বাঁদরকে কিবোর্ডে বসিয়ে দিলে শেক্সপিয়ারের একটা লাইন সে লিখে ফেলতে পারে, প্রবাবিলিটি তাই বলে। তাই বলে তো বাঁদরকে কিবোর্ড যদি বা ছাড়া যায়, প্লেন ছাড়া যায় না। সেই জন্যেই যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব তখন যেন কখনো না মনে করি যে গণভোট আমাকে সেইটার দিকে নিয়ে যাবে। যদি জনতাকে দেন, এরকম এরকম কথা তো অনেক আমরা শুনেছি যে মানুষের কথাই শেষ কথা।
আরে মানুষের কথা কি প্রথম কথা? মানুষ সব বুঝে নেবেন। মানুষের কি বোঝার ক্ষমতা আছে? একটা 3 বছরের বাচ্চা কি বুঝতে পারে সে দুধ খাওয়া উচিত না চানাচুর খাওয়া উচিত? একটা সার্কাসের বাঁদর, হাতি আর পাখি মিলে কি ঠিক করতে পারে সার্কাসে কি খেলা দেখানো হবে আর হবে না? ক্রিকেটে কারা ঠিক করে কারা ম্যান অফ দ্য ম্যাচ হবে? যারা ক্রিকেটটা নিয়ে চর্চা করছে, যাদের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে, ক্রিকেট যাদের সাধনা। আপনি যদি সাধারণ একটা মানুষকে বা গণভোটে বলেন, এই বলে দাও তো ভাই কে কে এখানে সেরা গালির ফিল্ডার, তখন মানুষ কি করবে? সবচেয়ে ভালো যে স্লেজ করেছে তাকে প্রাইজটা দিয়ে দেবে, বলবে ওই তো গালি দিয়েছে। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ চন্দ্রিল। নিঃসন্দেহে আমি একটা জায়গায় একমত। সত্যি সত্যি যিনি বলেছিলেন সাহস করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তিনি তো সংখ্যাগরিষ্ঠের মতের কথা শোনেননি, তিনি সেখানে সংখ্যালঘু। মকবুল ফিদা হোসেন যদি সারা জীবন ভাবতেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তার ছবি নিয়ে কি বলবেন, একটা শিল্প সৃষ্টিও হতো। আমাদের প্রথম বক্তা অশোকদা, তিনি যদি মানুষের ওপর ছাড়তেন যে শূন্য থেকে শুরু দেখবো না বেদের মেয়ে জোছনা দেখবো, জনগণ কি করতেন তার অশোকদা কি হলফ করে বলতে পারবেন? আমার পক্ষের পরের বক্তা অমল মুখোপাধ্যায়। নমস্কার। 18 দশকের ফরাসি রাষ্ট্র দার্শনিক রুসো ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিদ্রূপ করে এই মন্তব্য করেছিলেন যে ইংল্যান্ডের মানুষ স্বাধীন মাত্র একদিন, 7 বছর অন্তর শুধু নির্বাচনের দিন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ব্রিটেনে তখন 7 বছর অন্তর নির্বাচন হতো। অর্থাৎ তিনি বলেছিলেন শুধু নির্বাচনের দিনে মানুষ স্বাধীন, অন্য সময়ে দেশের মানুষ স্বাধীন নয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়। ব্রিটেনেও তাদের কোনো সংবিধান বিশেষজ্ঞ এ কথা স্বীকার করে দিয়েছেন যে একটি শাসক দল হওয়ার আগে যখন তারা নির্বাচনে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা না করলেও কিছু যায় আসে না। এবং এই জন্যে ব্রিটেনের গণতন্ত্রকে তারাই তাদের নিজেদের দেশবাসী ঠাট্টা করে বলেছিলেন প্লেবিসিটারি ডেমোক্রেসি। রুসো যে কথা 18 শতকে বলেছিলেন, আজ 21 শতকেও সে কথা সর্বৈব সত্য। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের চেহারাটা হচ্ছে এই, তার জনগণের জয়ধ্বনি করে। যেমন প্রসঙ্গত এই কথা উল্লেখ করা যায় যে ভারতীয় সংবিধান তার প্রস্তাবনায় বলেছে দেশের মানুষই স্বাধীন, কিন্তু দেশের মানুষ স্বাধীন নয়। কেন স্বাধীন নয়? সংবিধান যখন রচিত হয়েছিল তখন মাত্র 22% মানুষের প্রতিনিধি এই সংবিধান রচনা করেছেন। অথচ এই প্রস্তাবনা এই মিথ্যা দিয়ে শেষ হয়েছে যে আমরা এদেশের জনগণ আমাদের জন্য সংবিধান তৈরি করে আমরা নিজেদেরকে উপহার দিচ্ছি। এটি সর্বৈব মিথ্যা। এই মিথ্যার কার্যক্ষেত্রে আমরা প্রতিদিন আমাদের দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল নির্বাচনে জয়লাভ করে তার দলীয় সংখ্যা আইনসভায় তার দলীয় সংখ্যাগরিষ্ঠতার সুবাদে যা খুশি তাই করতে পারে। আজকে কেন্দ্রীয় সরকার সমস্ত বড় বড় শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে আরএসএস এর কর্তাদের বসেছে এবং তারা শিক্ষার গৈরিকীকরণ করছেন। আজকে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের ডিফেন্স প্রোডাকশন অর্থাৎ প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে 100% তারা এফডিআই অর্থাৎ বিদেশি বিনিয়োগ তারা স্বাগত জানাচ্ছেন। তার ফলে দেশের সর্বনাশ হবে। কিন্তু এক্ষেত্রে আমরা সাধারণ মানুষ, আমরা মুখ, আমরা ভয়েসলেস, আমার নির্বাক, আমাদের কথা কেউ পৌঁছে দেয় না। মজার কথা এই, চন্দ্রিল যেটা বললেন সেটা হচ্ছে যে
তিনি সাধারণ মানুষের উপর কোনো বিশ্বাস নেই। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বিস্মিত হলুম দেখে যে 19 শতকের জন স্টুয়ার্ট মিলের আবার জন্ম হয়েছে চন্দ্রিল ভট্টাচার্যের মধ্যে। তার কারণ চন্দ্রিল মনে করেন সাধারণ মানুষ কেউ নয়, কিন্তু তাকে স্মরণ করিয়ে দিচ্ছি তিনি যে বেঁচে আছেন সেটা সাধারণ মানুষের পয়সায়। সাধারণ মানুষ কর দেয় বলেই সেই করের ওপর ভিত্তি করে আমাদের যা কিছু উন্নয়ন, আমাদের জীবনযাপনের পদ্ধতি সবটাই নিয়ন্ত্রিত হয় তার দ্বারা। অতএব সাধারণ মানুষকে উপেক্ষা করা যায় না, ভুলে গেলে চলবে না। 1977 সালে এই সাধারণ মানুষই একটি স্বৈরতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিল। সেখানে কিন্তু এলিটরা কিছু করতে পারে, যেটা চন্দ্রিল বলছেন। এ কথাই জন স্টুয়ার্ট মিল বলেছেন যে কয়েকজন শিক্ষিত মানুষ তারা সমাজকে চালাবে, সাধারণ মানুষ তারা সম্পূর্ণ অজ্ঞ, তারা গণতন্ত্র চালাতে পারে না। আমি দেখতে পাচ্ছি আজকে এই রাজ্যে, কেন্দ্রেও যেমন এই রাজ্যেও একই অবস্থা। আমি যেহেতু একজন শিক্ষাবিদ, তাই দেখতে পাচ্ছি যে শিক্ষার উপর ক্রমশ সরকারি নিয়ন্ত্রণ বাড়ছে। এই মুহূর্তে সংবাদপত্রের খবর হলো এই যে প্রতিটি কলেজের পরিচালন সমিতির শীর্ষে একজন করে সরকারি বা দলীয় প্রতিনিধি বসবেন এবং তারা নিয়ন্ত্রণ করবেন। আরো দেখা যাচ্ছে যে যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য কেড়ে নেওয়া হচ্ছে, সরকার বলছেন যে আমরা টাকা দিই, মাইনা দিই, অতএব আমরা নিয়ন্ত্রণ করব। এই ঔদ্ধত্য আজকে সাধারণ মানুষকে এই রাজ্যে মেনে নিতে হচ্ছে। এর একমাত্র উত্তর ইস্যু ভিত্তিক গণভোট। মনে রাখতে হবে, সংসদীয় গণতন্ত্রের তথাকথিত স্বভাবজাত দুর্বলতা যদি দূর করতে হয়, যদি সংসদীয় গণতন্ত্রকে মানুষের গণতন্ত্র করে তুলতে হয়, তাহলে ইস্যু ভিত্তিক গণভোট ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। নমস্কার এবং ধন্যবাদ। ধন্যবাদ অমলবাবু। আমার শুধু স্যারের কাছে একটাই প্রশ্ন থাকবে। উনি সংবিধান এবং তার প্রস্তাবনার কথা বললেন, যে প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, যদি কোনো মুহূর্তে এইটা নিয়ে কোনো গণভোট হয় এবং সংখ্যার বিচারে সেটা অসম্ভব নয়, সেই গণভোটের রায় হয় যে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হোক, সেক্ষেত্রেও কি গণভোটকে আমরা স্বাগত জানাবো? আমার পরের বক্তা অভিরূপ সরকার, অর্থনীতিবিদ। আমার একটাই বক্তব্য থাকবে যে 2014 সালে লোকসভার ভোটে 3,500 কোটি টাকা ব্যয় হয়েছিল। আমরা 5 বছরে যদি 5টা ইস্যুতেও গণভোট করি, 17,500 কোটি টাকার বেশি ব্যয় হবে। ভারতের মতো গরিব রাষ্ট্র তার জন্য প্রস্তুত? অভিরূপ সরকার। সুমন প্রথমেই যে প্রশ্নটা তুললেন, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কতটুকু পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠতাকে যখন আমরা প্রশ্ন করছি, আমরা গণতন্ত্রকে প্রশ্ন করছি। গণতন্ত্র অনেক কিছু করে উঠতে পারেনি, দারিদ্র্য দূর করতে পারেনি, দুর্নীতি দূর করতে পারেনি, এগুলো সত্যি। কিন্তু এটাও সত্যি যে গণতন্ত্র থেকে শ্রেয়তর কোনো ব্যবস্থা মানুষ এখন অবধি ভেবে উঠতে পারেনি। তার ফলে গণতন্ত্র অবশ্যই থাকবে। আমার মনে হয় এক্ষেত্রে প্রশ্নটা পরোক্ষ বনাম অপরোক্ষ গণতন্ত্রের। যখন আমরা ইস্যু ভিত্তিক ভোটের কথা বলছি, তখন আমরা পরোক্ষ গণতন্ত্রের কথা বলছি। ব্রিটেনে যেটা হয়ে গেল কিছুদিন আগে, যেটা চন্দ্রিল খুব সুন্দর করে বললেন, সেটা হচ্ছে মানুষ একটা আবেগ থেকে ভোট দিয়েছে। তারা তাদের বেশিরভাগই জানতো না এই ভোটের ফলাফলটা ঠিক কি, জানা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলে কি হবে, কি হতে পারে, তার জন্য খানিকটা অর্থনীতি জানা দরকার, কাস্টমস ইউনিয়ন সম্বন্ধে একটা জ্ঞান থাকা দরকার, এবং এগুলো সবই বিশেষজ্ঞদের কাজ, এটা গণভোটের কাজ নয়। এবং তার ফলে এখন দেখা যাচ্ছে
পাউন্ড নিম্নগামী, ভীষণভাবে নিম্নগামী, একটা মন্দা ইংল্যান্ডের বাজারে প্রায় চলে এসেছে, এবং সবথেকে বড় কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা কঠিন হয়ে উঠছে। এই যখন গণভোটের অবস্থা, একে আমরা ভারতবর্ষে কেন আমদানি করব? বিশেষ করে ভারতবর্ষে এই গণভোট আমদানি করার আরো কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যা, ভারত ইউরোপের মতো ছোট ছোট দেশ তো নয়, ভারত একটা মস্ত বড় দেশ। তার ফলে মানুষ, ভারতীয় যারা আছেন, তারা অনেকেই তাদের স্থানীয় খবর রাখেন, কিন্তু একটা যদি দেশব্যাপী কোনো ইস্যু যদি আসে, সেখানে ভোট দেওয়ার মতো ক্ষমতা বা জ্ঞান তাদের অনেক ক্ষেত্রেই নেই। আমরা জানি বিভূতিভূষণের আরণ্যকে ভানুমতি বলে একটি চরিত্র ছিল। সে গয়া, মুঙ্গের, পাটনা, বড়জোর কলকাতার নাম শুনেছিল। সে চকমকি টোলা থেকে ছেড়ে কোথাও কখনো যায়নি, কিন্তু সে ভারতবর্ষ কোন দিকে সেটা জানতো না। এখন আজকাল হয়তো অবস্থাটা একটু উন্নতি হয়েছে, ভানুমতিরা হয়তো অন্তত ভারতবর্ষের নামটা জানে, কিন্তু খুব বেশি উন্নতি হয়নি। একটা গ্রামের মানুষ, তাকে যদি জিজ্ঞেস করা হয়, যেটা অশোক বিশ্বনাথন বললেন যে সেন্সরশিপ ভালো না খারাপ বা কিভাবে কোন পথে যাবে, সে তো ভ্যাবাচাকা খেয়ে যাবে। সে এটা নিয়ে ভাবেও না, এটা নিয়ে ভাবার তার কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রে এটা নিয়ে গণভোট তো শহুরে একটা কনসেপ্ট। আমাদের দেশে এখনো 60% মানুষ গ্রামে থাকেন, তাদের দিয়ে ইস্যু ভিত্তিক গণভোট করানো ভীষণ কঠিন কাজ। তাছাড়া ভারতবর্ষের অন্যতম সামান্য লক্ষণ হচ্ছে বৈচিত্র্য, হেটেরোজিনিটি, ডাইভার্সিটি। এবার আমাদের দেশে বিভিন্ন সংস্কৃতি আছে, বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ধর্ম আছে। সুমন যেটা একটু আগেই বললেন, এই বৈচিত্র্যটা কিন্তু গণভোটের ফলে নষ্ট হয়ে যেতে পারে। ধরা যাক একটা উদাহরণ, ধরা যাক গণভোট নেওয়া হলো যে আর সমস্ত ভাষা বাদ দিয়ে শুধু হিন্দি আমাদের পড়তে হবে, হিন্দিতেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম হবে, হিন্দিতেই লেখাপড়া চলবে ইত্যাদি। এমন হতেই পারে যে হিন্দি বলয় তাদের সংখ্যার জন্যে ভোটে জিতে গেল, কিন্তু সেটা দক্ষিণ এবং পূর্বাঞ্চলের মানুষদের ওপর চরম অবিচার হবে। অর্থাৎ এখানে গণভোট চলে না। আমি আরেকটা কথা বলবো, আমাদের এখানে এক একটা নির্বাচনে কোটি কোটি টাকা খরচা হয়। শুধু যে সরকারের খরচা হয় তা নয়, মানুষের কাজ বন্ধ হয়ে যায়। ভোট একটা উৎসবের মতো হয়, সরকারি সমস্ত কাজ বন্ধ থাকে, গাড়ি ঘোড়া, গাড়িগুলো তুলে নেওয়া হয়। তার ফলে এই যে বিপুল খরচ, এটা যদি প্রত্যেকটা ইস্যুতে একটা করে গণভোট করতে হয়, তাহলে তো এই খরচ বিপুলভাবে বেড়ে যাবে। অতএব আমাদের মতো গরিব দেশে এই গণভোট চালানো আর্থিকভাবেও খুব কঠিন। পরিশেষে আমি একটু কাশ্মীরের কথা বলবো, কাশ্মীরের কথা উঠেছে। কাশ্মীরে যদি একটা গণভোট হয়, ধরা যাক এখন হলো একটা রেফারেন্ডাম, এবং ধরা যাক তর্কের খাতিরে কাশ্মীরবাসী ঠিক করলেন তারা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাবেন, হতেও পারে। কিন্তু তারা যখন ভোট দিচ্ছেন, তখন তারা তাদের ভোটের কনসিকুয়েন্স দেশের অন্য জায়গায় কি হতে পারে সেটা কিন্তু তারা ভেবে দেখবেন না। তারা শুধু ভাববেন তাদের অবস্থার কথা। ধরা যাক ভোটটা শুধু কাশ্মীরেই হচ্ছে, কিন্তু কাশ্মীর যদি বেরিয়ে যায়, তাহলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভীষণভাবে বিঘ্নিত হবে। হায়দ্রাবাদের সংখ্যালঘুরা হয়তো সংখ্যাগুরুদের হাতে মার খাবেন, বা অন্যান্য নানা ধরনের সমস্যা হতে পারে। অতএব গণভোট আমাদের দেশে চলবে না, আমাদের সংসদীয় গণতন্ত্রই আসল রাস্তা। নমস্কার।
ধন্যবাদ অভিরূপদা। অভিরূপদা আমাদের দেশের নানা অংশ দিয়ে তার বক্তব্য রাখছিলেন। আমি একেবারে আমাদের রাজ্য স্পেসিফিক যদি আসি, তার কারণ আমার পরের বক্তা যিনি অনুরাধা তলোয়ার, সিঙ্গুর আন্দোলনে, জমি আন্দোলনে একেবারে সক্রিয় ভূমিকায় তাকে আমরা দেখেছি। আমার মনে আছে তৎকালীন বামফ্রন্ট সরকার যে যুক্তি দিতেন তা হচ্ছে যে 80% মানুষ সিঙ্গুরে চেক নিয়ে নিয়েছেন, তারা অনিচ্ছুক নন। সেই সিঙ্গুরে তখন যদি একটা গণভোট হতো এবং তার ফলাফল বামফ্রন্ট সরকারের, তৎকালীন বামফ্রন্ট সরকারের দাবির সঙ্গে মিলে যেত, তাহলে এই সুদূর প্রসারী জমি আন্দোলন এ রাজ্যে কতটা স্থায়ী হতো। আমার পরের বক্তা অনুরাধাদি। আমি এখানে বসে বসে যা ভাবলাম আর যা শুনলাম, তার থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা আছে, যারা বিপক্ষে বসে আছেন তারা মানুষকে ভয় পান। তারা স্ট্রেট মানুষ যে আছে, সাধারণ মানুষকে ভয় পান আর নিজেদেরকে অসাধারণ মনে করেন। সেই জন্যে সাধারণ মানুষের উপরে যেটা হয় আর যেটা তাদের জীবনের সঙ্গে রোজ ঘটে তার সঙ্গে তাদের সম্পর্ক নেই। আর যেহেতু তারা একটা এলিট সেকশন, একটা মুষ্টিময় লোকের মধ্যে আছেন, সেজন্য তারা মনে করেন ওদের সঙ্গে যা হচ্ছে হোক, হতেই থাকুক, আর আমরা আমাদের যে প্রিভিলেজেস আছে, আমাদের যে সুযোগ সুবিধা আছে, সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখি। গণভোট করার মানেটাই আছে কি এই যে একটা প্রিভিলেজ সেকশন আছে, তারা তাদের প্রিভিলেজটাকে ছাড়তে রাজি হতে হবে। আর সেইখানেই আমার মনে হয় গণভোটের সবথেকে বেশি গুরুত্ব আমাদের দেশে। মানুষকে যদি আমরা সম্মান করি, মানে বিভিন্ন ধরনের জিনিস বলা হয়েছে, তাদের বুদ্ধির ব্যাপারে, তাদের কতটা তারা বুঝতে পারবে, কতটা তারা ভেবে করবে জিনিসটা, তো এটা দেখায় কি মানুষকে আমরা ঠিক সম্মান করছি না। আমরা যখন প্রথমে আমাদের আম্বেদকর যখন ভোটের ব্যাপারটা বলেছিলেন সাইমন কমিশনের সামনে, উনি প্রথম থেকেই বলেছিলেন অশিক্ষিত হলেও আর গরিব হলেও আর যে ধরনের মানুষই হোক প্রত্যেককে ভোটের অধিকার দিতে হবে। আমাদের দেশটা সেখান থেকে শুরু হয়েছিল, আমাদের সংবিধানটা সেখান থেকে শুরু হয়েছিল। আর সেই মানুষকে সম্মান দেয়া, তারা অশিক্ষিত, আমাদের সেন্সে অশিক্ষিত হলেও তারা যে আনইন্টেলিজেন্ট, তাদের যে বুদ্ধি নেই, তারা যে তাদের ভালো আর মন্দ বুঝতে পারবে না, সেটা আমাদের ভাবা উচিত না। আর সেই দিক থেকে আমার মনে হয় আমাদের মানা উচিত কি যাদের উপরে যে ঘটনাটা সব থেকে বেশি প্রভাব ফেলবে সেই ঘটনার ব্যাপারে তাদের অধিকার থাকা উচিত বলার জন্য। আর সুমন একদম ঠিক বলেছেন, যদি সেটা করা হতো তাহলে আমাদের রাজ্যের চেহারা, আমাদের পুরো দেশের চেহারাটাই আলাদা হতো। ধরুন যখন নন্দীগ্রামের লোকেরা প্রথমে বলল কি তারা তাদের জমিটা দেবে না, এসইজেড শুনেছে তারা হয়েছে, ভুল ভাবুক ভালো ভাবুক সেটা ভেবেছিল তারা। যদি সেই সময় বামফ্রন্ট সরকার তখনকার যদি একটা গণভোটের ব্যবস্থা করতো ওখানে, আর ওখানকার যে 90টা গ্রাম ছিল বা যতগুলো গ্রাম ছিল তাদের থেকে তাদের বক্তব্যটা নিত, তাহলে তারপরে কি মার্চ 14 যে ফায়ারিং হয়েছিল সেটা কি দরকার ছিল? তারপরে যা গন্ডগোল হয়েছে, আমাদের যা আন্দোলন হয়েছে, যা অত্যাচার হয়েছে, সেটা কি দরকার হতো? সেখান থেকেই ঠিক করা যেত কি ওখানে এসইজেড হওয়া উচিত কি উচিত না, ওখানকার লোকেরা এসইজেড চাইছে কি চাইছে না। একই রকম সিঙ্গুরে যদি এরকম একটা গণভোট করা হতো, আমরা আন্দোলনের পক্ষ থেকে বারবার এটা দাবি করেছিলাম, আমাদের কাছে, আমরা সরকারের কাছে বারবার দাবি করেছিলাম কি গণভোট হোক। 80% লোকেরা চেক নিয়েছে কি না নেয়নি সেটা গণভোটের মাধ্যমে দেখা হোক, লোকেরা ওখানে ওই ফ্যাক্টরিটা চাইছে কি চাইছে না। যদি সেটা করা হতো তাহলে পুরো সিঙ্গুরের চেহারাটাও আজকে আলাদা হতো, পুরো রাজ্যের চেহারাটা আলাদা হতো। এই যে জিনিসটা আছে, যে জিনিসটা আমি আজকে বলছি আপনাদের সামনে, আমরা আপনাদের সামনে বলছি আজকে, এটাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনেছে। নিয়মগিরি বলে এক জায়গায় যেখানে বেদান্ত একটা পাহাড় নিয়ে একটা বিরাট করে একটা বক্সাইট ফ্যাক্টরি মাইনিং শুরু করতে চাইছিল, নিয়মগিরির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল 2013-তে 12টা গ্রাম সভা করার জন্য, আর গ্রাম সভার মাধ্যমে 12টা গ্রাম থেকে বক্তব্য শোনার জন্য কি সেখানকার যে লোকেরা আছে যাদেরকে উচ্ছেদ করা হবে, যাদের ওখানে থাকার ব্যবস্থা আর থাকবে না যেহেতু ওখানে বক্সাইট মাইনিং হবে, তাদের বক্তব্যটা কি আছে। সেই 12টা গ্রাম সভায় 12টা গ্রামের লোকেরা খুব স্পষ্টভাবে বলেছে আমরা সেই বক্সাইট মাইনিং ওখানে চাইছি না। আর সুপ্রিম কোর্টও সেটাকে মেনেছে। সুপ্রিম কোর্ট শুধু মানেনি, তারপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অন্য ক্ষেত্রেও, হিমাচল প্রদেশের ক্ষেত্রে, কিন্নরের ক্ষেত্রে, একটা হাইডেল প্রজেক্টের ক্ষেত্রে বলেছে গণভোট করে লোকেদের বক্তব্যটা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হোক। এখানে যেটা করা হচ্ছে আমাদের বিপক্ষের লোকেরা যেটা করছেন সেটা আছে তারা গণভোটকে একটা জন্তু হিসাবে সাজিয়েছেন, একটা বিরাট একটা ভয়ানক জিনিস হিসাবে সাজিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি গণভোট এত বিরাট ব্যাপারও নয়।
এত কিছু মানে অদ্ভুত ব্যাপারটাও নয়, আর এটাও নেই কি ব্রিটেনে প্রথমবার, মানে বিশ্বে আর কোনোদিন হয়নি, শুধু ব্রিটেনে প্রথমবার হয়েছে। গণভোটের যে ইতিহাস আছে সেটা খুব পুরনো ইতিহাস। সুইজারল্যান্ডের মতন দেশ যে আছে সেখানে 600টা গণভোট হয়েছে। 1848 থেকে সে দেশটা স্বাধীন হয়েছে, তারপর থেকে 600টা গণভোট হয়েছে। আর গণভোট তাদের সংবিধানের মধ্যে স্বীকৃত। আর বিভিন্ন লেভেলে ওখানে গণভোট হতে পারে। গণভোট ওখানে হয় মিউনিসিপ্যাল লেভেলে, তার মানে আমাদের যে পঞ্চায়েত বা শহর লেভেলে, স্টেট লেভেলেও হয়, ক্যান্টন লেভেল ওরা বলে, আর রাষ্ট্রীয় লেভেলেও হয়, জাতীয় লেভেলেও হয়। তো সব লেভেলেও সম্ভব। আমাদের দেশে গণভোট কিন্তু এতটা অদ্ভুত জিনিস নয়। আমাদের যদি আপনারা দেখেন খুব সাধারণভাবে আমাদের যে আইনগুলো আছে, আমাদের পঞ্চায়েত অ্যাক্ট আছে, আমাদের রাজ্যে পঞ্চায়েত অ্যাক্ট আছে। পঞ্চায়েত অ্যাক্টে লেখা আছে বছরে 2 বার গ্রাম সংসদ করতে হবে, আর যদি গ্রামের লোকেরা চায় তার থেকে বেশিও গ্রাম সংসদ করতে পারে। এই গ্রাম সংসদ জিনিসটা কি? গ্রাম সংসদ জিনিসটাই গণভোট। একটা ভোটার্স বুথে যতটা ভোটার আছে তারা একসঙ্গে বসবে, তারা তাদের এলাকায় কি উন্নয়ন হবে, কি কাজকর্ম হবে, কিভাবে চলবে তাদের গ্রাম, সেটা সিদ্ধান্ত নেবে, ও সেটা মিনিটেড হবে, সেটা মানা হবে। এখন এটা আলাদা কথা কি আমাদের যারা শাসকরা আছে তারা এটাকে গুরুত্ব দেয় না, তারা এটাকে মানে না, কিন্তু আমাদের আইনের মধ্যে এটা আছে, আমরা এটা খুব সহজে করতে পারি। আর যাদের উপরে যে জিনিসের প্রভাবটা বেশি পড়ছে, যাদের জীবন যারা প্রভাবিত হচ্ছে, সেই ব্যাপারে তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমাদের অবশ্যই দিতে হবে। তো গ্রাম সংসদের মিটিং ডেকে যদি এরকম জিনিস করা যায়, তো আমি ঠিক বুঝতে পারছি না কেন অন্যান্য লেভেলসেও করা যেতে পারে না। আর এর সঙ্গে যেটা লাস্ট যেটা আমার যেটা বক্তব্য আছে সেটা আছে কি, যদি আমরা গণভোট অ্যালাউ করতাম, আমি গ্রামের লোকেদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি, আমরা প্রায় কথা বলি, যখনই জিজ্ঞেস করি আচ্ছা তোমাকে যদি ক্ষমতা দেওয়া হতো তুমি কি কলকাতায় নীল ও সাদা লাইট চাইতে নাকি তোমার গ্রামে ইলেকট্রিসিটি চাইতে? আচ্ছা তোমাকে যদি ক্ষমতা দেওয়া হতো তুমি কি বলতে, বাজেটের টাকা সুপার স্পেশালিটি হসপিটালের উপরে খরচা করা হবে নাকি তোমার গ্রামে হসপিটাল তৈরি করার জন্য, প্রাইমারি হেলথ সেন্টার করার জন্য তৈরি করা হবে? তুমি তোমার গ্রামে পানীয় জল চাইছো নাকি কলকাতায় উড়ালপুল চাইছো? কোনো সময় আমি কোনো উত্তরটা পাইনি কি লোকেরা কলকাতার জন্য খরচটা চাইছে, তারা তাদের গ্রামের জন্য তাদের উন্নয়নের জন্য টাকা চাইছে, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় না। আর যদি আমরা আমাদের দেশে গণভোট শুরু করতে পারি আর বিভিন্ন স্তরে করতে পারি, একটা ভোট পুরো দেশ এরকম ব্যাপারটা বলা হচ্ছে না, ছোট স্তরে যেখানে যেখানে সম্ভব হতো আমরা যদি এটা করতে পারি, তাহলে আমার মনে হয় পুরো দেশের চেহারাটাই আলাদা হতো। এটাই আমার বলা। থ্যাংক ইউ। ধন্যবাদ অনুরাধাদি। একটা শুধু কথা বলবো যে গণভোট আমরা কোনোদিন নিইনি, কিন্তু নানা রকম সমীক্ষা মাঝে মাঝে করি, তার নানা বিভ্রান্তিকর তথ্য আমাদের সামনে আসে। যেমন যখন জমির আন্দোলন তুঙ্গে, তখন গোটা রাজ্যের মানুষের ওপর আমরা একটা ব্রড স্কেলে সমীক্ষা চালিয়েছিলাম। তাতে বহু মানুষ যারা জমির মালিক তারা বলেছিলেন যে আপনি কি শিল্প চান? হ্যাঁ চাই। আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে তারা জমিতে না গিয়ে কারখানায় কাজ করতে যাবে? হ্যাঁ তাই চাই। আপনি কি শিল্প কারখানার জন্য নিজের জমি দিতে চান? না চাই না। তাহলে কোথায় কারখানা হবে? প্রতিবেশীর জমিতে। সুতরাং এই ধরনের সমীক্ষা, এটা একেবারে রসিকতা নয়, একেবারে তথ্যভিত্তিক একটা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক সময় কিন্তু গণভোটের ফলাফল জানি না, কিন্তু সমীক্ষার ফলাফল এরকমই হাস্যকর এবং অনেক সময় বিভ্রান্তিকর আসে। আমার পরের বক্তা তিলোত্তমা মজুমদার। নমস্কার, শুভ সন্ধ্যা। যে কোনো দেশেই কোন নীতি নির্ধারিত হবে সেটা আমার মনে হয় সেই দেশের নিজস্ব স্থানকাল পাত্র বিবেচনা করে করা উচিত। আজকে ব্রিটেন যেটা করেছে সেটা দেখা দেখি যদি মনে হয় যে ভারতবর্ষেও ঠিক একই জিনিস প্রয়োগ করা যেতে পারে, তাহলে আমি তার মধ্যে একটা হীনমন্যতা খুঁজে পাই এবং অবশ্যই যুক্তিহীনতাও খুঁজে পাই। কারণ ব্রিটেনের যে পরিপ্রেক্ষিত এবং ভারতের যে পরিপ্রেক্ষিত সেটা সম্পূর্ণ আলাদা। আমাদের সংবিধান আমাদের একটা জিনিস ভীষণ রকমভাবে নিশ্চিত করেছে, সেটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। এবং আমরা এতক্ষণ আমার বিপক্ষ দলের যারা বারবার বলে গেলেন যে আমাদের সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই, এবং একবার মাত্র ভোটাধিকার প্রয়োগ করে যারা কোনো স্বাধীনতাই উপভোগ করতে পারেন না, তাদের জন্য বারবার স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য বারবার রেফারেন্ডাম দরকার। তাদের বলি যে আমাদের বাক স্বাধীনতা আমাদের অনেকটাই এই রেফারেন্ডামের কাজটা করিয়ে দেয়। কারণ আমরা বিভিন্ন ইস্যুতে, সামাজিক বা রাজনৈতিক নানান রকম ইস্যুতে আমাদের বলার, লেখার, মত প্রকাশ করবার স্বাধীনতা আছে, এবং সেই স্বাধীনতা আমরা দেখেছি যে সেটা প্রশাসনের ওপরে এবং অনেক ক্ষেত্রে বিচার ব্যবস্থার ওপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে।
সুতরাং মত প্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও আলাদা করে রেফারেন্ডাম নিয়ে ভাবনা চিন্তা করাটার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। মত প্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও আলাদা করে রেফারেন্ডাম নিয়ে ভাবনা চিন্তা করাটার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। এবং আমার মনে হয় এটার একটা ভয়ঙ্কর দিক আছে, সেটা হচ্ছে রেফারেন্ডাম কিন্তু বিচ্ছিন্নতাকামী চিন্তাভাবনাকে এক ধরনের প্রশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে। কিভাবে বিচ্ছিন্নতা? এই প্রসঙ্গ বারবার এসছে, যেমন কাশ্মীরের প্রসঙ্গ এসেছে। ধরুন আজকে গোমাংস নিয়ে একটা মাঝে মাঝেই প্রসঙ্গ উত্থাপিত হয়, এই সম্পর্কে ভোট গ্রহণ করা হলো, মতামত নেওয়া হলো এবং দেখা গেল যে সত্যি অধিকাংশ লোক বলছে যে ভারতবর্ষে গোমাংস নিষিদ্ধ করে দেওয়া উচিত। এটা কি খুব যুক্তিসম্মত? আদৌ না। এরকম অসংখ্য ইস্যু ভারতবর্ষে রয়েছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ বহু জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সমন্বিত একটা দেশ, বহু স্তরীয় তার গঠন। এবং সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে ভারতবর্ষ এখনও সর্বতভাবে সুশিক্ষিত নয়। এবং শিক্ষা বলতে আমি সেই শিক্ষাই বোঝাচ্ছি যে শিক্ষা চেতনার উন্মেষ ঘটায়। আপনারা বারবার চন্দ্রিলের বক্তব্যকে কিন্তু অপব্যাখ্যা করলেন। চন্দ্রিলের কথার মধ্যে কোথাও ছিল না যে চন্দ্রিল সাধারণ মানুষকে ছোট করে দেখছেন, কারণ আমরা সবাই জানি যে আমরা সকলেই আসলে সাধারণ মানুষ, আমরা সবাই করদাতা, আমরাই আমাদের দেওয়া করের টাকায় জীবনযাপন করি। চন্দ্রিলের বক্তব্য ছিল কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে সেই বিষয় নিয়ে চর্চা করার অভ্যাস করাটা উচিত, এবং এইখানেই হচ্ছে গণতন্ত্রের জয়। আজকে আমরা যখন ভোটাধিকার প্রয়োগ করি তখনও আমরা জানি যে কিভাবে সেই ভোটাধিকারের ওপর প্রভাব বিস্তার করা হয়। যে দেশে 2 টাকাকে যে চাল বিক্রি করে ভোট ক্রয় করতে পারা যায়, সেই দেশে আমরা কিভাবে আমরা এই জিনিসটাকে ওয়েলকাম করব যে কোনো ইস্যুতে সাধারণ মানুষ তার মতামত প্রয়োগ করবেন। আজকে যদি আমাকে বলা হয় যে ভারতবর্ষের ফিসকাল পলিসি সম্পর্কে কোনো মতামত দান করতে, তাহলে আমি সেই ক্ষেত্রে সম্পূর্ণ অশিক্ষিত, কারণ আমার অর্থনীতি সম্পর্কে সেরকম কোনো জ্ঞানই নেই। কিন্তু আজকে যদি সেটাকে রেফারেন্ডামের মধ্যে ফেলে দেওয়া হয়, আমিও তাদের মধ্যে একজন হব যে ভারতবর্ষের অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করব, এবং সেটা মোটেই ভারতবাসীর পক্ষে ভালো হবে না। সুতরাং চেতনার উন্মেষ ঘটানো সবার আগে দরকার। রেফারেন্ডাম তখনই দরকার যখন কোনো রাষ্ট্র মনে করছে যে হ্যাঁ আমরা এই ইস্যুতে, ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে, যখন গোয়াকে অন্তর্ভুক্ত করা হয় তখন গোয়ার অধিবাসীদের কাছ থেকে মত চাওয়া হয়েছিল যে তারা কি স্বাধীন রাজ্য চায় নাকি তারা মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে চায়। ভারতবর্ষে তো এই নিদর্শন নেই একেবারে, তা তো নয়, আছে। কিন্তু যখনই এই জিনিসটাকে কনস্টিটিউশনালাইজ করে ফেলা হবে, সংবিধানের অন্তর্ভুক্ত করে ফেলা হবে, তখনই আজকে ঠিক যেইভাবে ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভোটাধিকারকে কলুষিত করা হয়, আমাদের মৌলিক অধিকারগুলোকে হরণ করার অপচেষ্টা করা হয়, ঠিক একই রকমভাবে রেফারেন্ডামকেও কলুষিত করা হবে, তাকেও প্রভাবিত করবার চেষ্টা করা হবে। কারণ আমাদের দেশের রাজনীতি সাংঘাতিকভাবে দুর্নীতিগ্রস্ত এবং কলুষিত, আমরা সবাই জানি, আমরা সবাই তার অন্তর্ভুক্ত। এবং এর থেকে যখন কোনো মুক্তি নেই, তখন এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো মাথাচাড়া দেবে। এবং এই রকম একটি মতবাদকে সামনে রেখে কোন আড়াল থেকে কত সংখ্যা উঠে আসবে, যে সংখ্যার কথা বারবার সুমন বলছিলেন যে সমীক্ষা একটা অদ্ভুত জিনিস, পরিসংখ্যান একটা অদ্ভুত জিনিস, ভোটের অঙ্ক সেও একটা অদ্ভুত জিনিস। আমরা জানি নানান রকম ভৌতিক মতামত যে কোনো একটি মতামতের পেছনে বেরিয়ে আসে। সুতরাং ভারতবর্ষ অন্ততপক্ষে কোনো সংবিধানসম্মত রেফারেন্ডামের জন্য প্রস্তুত নয়। এবং আরও একটি প্রসঙ্গ, যেটা আমি বারবার কাশ্মীরের প্রসঙ্গটা উঠে আসছে, আরও অনেকেই বলেছেন, আমিও বলি, তার কারণ হচ্ছে এই বিষয়টা ভীষণ স্পর্শকাতর। এই বিষয়ে আমি যে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে অদ্ভুত কতগুলো পকেট আছে, হিন্দু প্রধান গ্রাম, মুসলিম প্রধান গ্রাম, ভারতবর্ষকে পছন্দ করা গ্রাম, ভারতবর্ষের বিরোধী যারা তারা গ্রাম, তাদের নিয়ে তৈরি করা একটা গ্রাম। সেখানে যদি প্লেবিসাইট করা হয় তাহলে সেই মতামত কখনো সন্তোষজনক জায়গায় বা কল্যাণকর অবস্থানে পৌঁছতে পারে না, অসম্ভব। সুতরাং যারা যেই বিষয় নিয়ে ভাবতে বিশেষজ্ঞ, আমাদের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমার মনে হয় এখনো পর্যন্ত যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং তাদের
যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরই সেই বিষয় নিয়ে ভাবা এবং ভাবার অধিকার দেওয়াটাও আমাদের নাগরিক হিসেবে কর্তব্য। নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা। আমার পরের বক্তা দেবেশ চট্টোপাধ্যায়। একটাই শুধু বিভ্রান্তি আমার থাকবে দেবেশের কাছে, যে আমরা খুব দুঃখ নিয়ে বলি যে 26% মানুষকে আমরা সাক্ষরতার আলো দেখাতে পারিনি। ব্রিটেনে তো 100%। তাদের ভোট দিয়ে আসার পর গুগলে খুঁজে দেখতে হচ্ছে যে ব্রেক্সিট কারে কয়। এ ধাঁধার উত্তর কি দেবেশ? ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আজকের সত্যি একটা আলোচনা বেশ গুরুগম্ভীর আলোচনা হচ্ছে। আমার বিপক্ষের বক্তাদের কথা শুনতে শুনতে আমার মনে হলো যে রেফারেন্ডামের দুটো দিক আছে, একটা হচ্ছে এলিট ম্যানিপুলেশন আর একটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এই এলিট ম্যানিপুলেশনের যে চক্কর, যে ফাঁদ, সেই ফাঁদে সবসময় এলিটরা বলবেন যে গ্রামের লোকরা অশিক্ষিত, তারা মূর্খ, এবং তাদের কোনো রকমভাবে গণভোটে কোনো রায় দেওয়ার অধিকার নেই। এই এলিট ম্যানিপুলেশন আজীবন ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে হয়ে এসেছে। গণভোট তারই উত্তর। গণভোট মানে নতুন করে তো নিয়ম তৈরি করা নয়। গণভোট মানে, রেফারেন্ডাম মানে যে আমাদের এক্সিস্টিং নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে আবার একটু ফিরে দেখা, নতুন আলোতে ফিরে দেখা যে সেগুলো আদৌ আমাদের কাছে আজকে প্রয়োজনীয় না প্রয়োজনীয় নয়। আমাদের এই ওপেন ডেমোক্রেসির ক্ষেত্রে একমাত্র রেফারেন্ডাম, এই গণভোটই একটা ছোট্ট স্টেপ একটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। একদম শুরুতে অশোক বলেছিলেন যে সাম্প্রতিক সেন্সার বিতর্ক নিয়ে, সেটা নিয়ে চন্দ্রিল তার মতো বলেছিলেন, কিন্তু সত্যি সত্যি এটা কি আমাদেরও দায় নয় মানুষকে শিক্ষিত করার? না আমরা একটা সিভিল এমন একটা স্পেসে থাকব যেখান থেকে আমরা অন্যদেরকে বলবো তোমরা অশিক্ষিত, তোমরা মূর্খ, এবং তাদেরকে জানানোর মতো, তাদেরকে শিক্ষিত করার মতো কোনো দায় আমরা নেব না? সেটাও কি সম্ভব? কেন তাদেরকে বলবো না যে যে নিয়মটার উপর আজকে সেন্সর বোর্ড দাঁড়িয়ে আছে সেটা 1918 সালের একটা ঔপনিবেশিক আইন, যে আইনটা স্বাধীনতার পরে বদলায়নি। সুতরাং আজকের এই উত্তর ঔপনিবেশিক, উত্তর আধুনিক ভারতবর্ষে আমরা কেন একটা বস্তাপচা আইন এখনো পর্যন্ত মেনে নেব? সেটা যদি মানুষকে আমরা বোঝাতে পারি তাহলে গ্রামের মানুষ বুঝবে না? গ্রামের মানুষ কি সত্যি অশিক্ষিত? এবং অশিক্ষিত মানুষকে আমরা কিভাবে আমাদেরকে নিজেদেরকে শিক্ষার জায়গা থেকে আলাদা করে ফেলছি, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে। তিলোত্তমা একটা কথা বললেন, যেটা হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, সুতরাং গণভোটের দরকার নেই। সত্যি কি মত প্রকাশের স্বাধীনতা আছে? ইদানিং ভারতবর্ষে তো আমরা পরিষ্কার দেখছি মত প্রকাশের স্বাধীনতা কি। আমরা কি গোবিন্দ পানসারের কথা ভুলে গেলাম? আমরা কি কালবুর্গির কথা ভুলে গেলাম? আমরা কি ভুলে গেলাম যে ইউ আর অনন্তমূর্তিকে জীবনের শেষ কয়েকটা মাস, শেষ কয়েকটা বছর তার বাড়িতে আত্মগোপন করে থাকতে হয়েছিল? আমরা কি ভুলে গেছি মকবুল ফিদা হোসেনকে তার জীবনের শেষ কয়েকটা বছর দেশের বাইরে কাটাতে হয়েছিল? আমরা কিছু ভুলিনি। সুতরাং মত প্রকাশ, আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে গ্রিন পিস মুভমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন এটা কয়েক বছর আগের ঘটনা, যে প্রিয়া পিল্লাই বলে একজন ভদ্রমহিলাকে ইউকেতে ভিসা এবং তার টিকিট সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি, কারণ রাষ্ট্র মনে করেছিল যে তিনি রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক। কেন বিপজ্জনক? তিনি একজন আদিবাসীদেরকে নিয়ে কাজ করছিলেন এবং যেখানে আদিবাসীদের মাইন এলাকায় আদিবাসীরা যেখানে থাকতেন সেখান থেকে তাদেরকে আদিবাসীদের জোর করে সরিয়ে দেওয়া হচ্ছিল, সেটা নিয়ে তিনি কাজ করছিলেন এবং রাষ্ট্র বলেছিল এই কথাগুলো যদি বাইরে যায় বিপজ্জনক। তাহলে রাষ্ট্র কি সত্যি মত প্রকাশের স্বাধীনতা আমাদেরকে দেয়? এই মত প্রকাশের স্বাধীনতা দেয় না বলেই এই ধরনের গণভোটগুলো একটা মত প্রকাশের, অর্থাৎ আমাদের ভাবনা, আমাদের আদান প্রদানের একটা জায়গা হিসাবে আমরা ধরে নিতে পারবো, এবং সে আদান প্রদানের জায়গা হিসাবেই কিন্তু রেফারেন্ডামগুলো কাজ করতে পারে। আমরা জানি যে আমাদের রেফারেন্ডামের অনেকগুলো স্তর আছে, যে স্তরগুলোতে আমরা এখানে অনেক কথা, একটা অর্থনৈতিক জায়গা উঠেছে যে প্রচুর অর্থ খরচা হবে, সেই জন্য আমাদের রেফারেন্ডামের দরকার নেই।
ছোট ছোট জায়গাতে অনেক ছোট স্পেসে যখন আমরা একটা গণভোট, দিদি অনুরাধাদি বলছিলেন যে গ্রামের যে গ্রাম সভার কথা, সত্যিই তো সেখানে প্রচুর অর্থের দরকার হয় না। আমরা যখন কোনো একটা ছোট জায়গাতে সিদ্ধান্ত নিই তখন কি সত্যি আমরা গণভোটের কথা আমরা সেখানে কি অর্থের অতটা প্রয়োজন হয়? অর্থাৎ গণভোটের যে চর্চা করা, সেই চর্চা করাটা কিন্তু যে যারা প্রিভিলেজ পিপল তাদের বিরোধিতা করা নয়, এই সত্যটা আমাদেরকে মনে হয় বোঝা উচিত। এবং আরেকটা কথা যেটা বলেছেন যে আমাদের পলিটিক্যাল টুলস হিসেবে ইউজ করা যায়, করছেন কিনা, অর্থাৎ রাজনীতিবিদরা এটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করবেন কিনা। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদরা তো পলিটিক্যাল টুল হিসেবে রেফারেন্ডামটাকে ব্যবহার করেছেন, কখনো ডিসএগ্রিমেন্টের রেসপেক্টে করেছেন, সেটা লেবার পার্টির 1975-এ হয়েছে। 2015-তে গ্রিসে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো একটা ট্যাকটিক ম্যানেজমেন্টের, একটা নেগোসিয়েশনের রেসপেক্টে রেফারেন্ডাম হয়েছিল। কিন্তু আমাদের রেফারেন্ডাম, ভারতবর্ষের রেফারেন্ডামের ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার হবে। এটা ইউরোপিয়ান ক্যারেক্টারের সঙ্গে মেলালে হবে না। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু কেন আরও বেশি প্রয়োজন, কারণ ভারতবর্ষের টোটাল বিচার ব্যবস্থা আমাদের একদম ঔপনিবেশিক বিভিন্ন আইনের মধ্যে জড়িয়ে রয়েছে, যে আইনগুলো আজকের দিনে আদৌ তার প্রয়োজনীয়তা আছে কিনা, বাস্তবতা আছে কিনা, সেটা ভেবে দেখার দরকার। এবং আমাদের মতো যারা মনে করি যে আমরা সত্যি সত্যি শিক্ষিত, আমরা মনে করি যে আমরা মানুষকে বুঝিয়ে বলতে পারি, তাহলে গণভোটে আমরা মানুষকে সামিল করে তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বাস্তব ঘটনা সম্পর্কে পরিচিত করিয়ে, সম্যক ধারণা দিয়ে সামিল করতে পারবো। এবং সেই জন্যই আজকে আমাদের ভারতবর্ষে ইস্যুভিত্তিক গণভোট খুবই প্রয়োজন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেবেশ। চমৎকার একটা মডেলের সন্ধান দিয়েছেন অনুরাধাদি এবং দেবেশ। নিঃসন্দেহে তা নিয়ে আলোচনা হবে। আমার পরের বক্তা ডক্টর কুণাল সরকার, ঘটনাচক্রে, যার সঙ্গে প্রথম আলাপ আমার গ্রেট ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে। দেবেশ একটা কথা বলছিল যে গণভোট ছোট্ট একটা কদম এগিয়ে যাওয়া, স্টেপ ফরওয়ার্ড। সত্যি তাই হলো ডক্টর সরকার? নমস্কার, শুভ সন্ধ্যা। ইদানিং সময় আমাদের চোখের সামনে দিয়ে দুটো ট্র্যাজেডি এনাক্টেড হয়েছে। একটা হলো ট্র্যাজেডি অফ ব্রেক্সিট, আর একটা হলো ট্র্যাজেডি অফ লিওনেল মেসি। তো এই ফুটবলের বাজারে একটা কথা বলতে হয় যে ডেভিড ক্যামেরন, ব্রিটিশের প্রধানমন্ত্রীর কাছে এই ব্রেক্সিট একটা বিরাট সেম সাইড গোল। এবং যেটাকে আমরা প্রথমত, আমি আমাদের বন্ধু বক্তাদের মধ্যে একটা কথা শুনলাম যে ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপার্ট। ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপার্ট হওয়া খুব মুশকিল, কারণ ব্রিটিশ কনস্টিটিউশন বলে কিছু নেই। There is no document called the document of Great Britain. Britain has no constitution, and hence you cannot have a constitutional expert of Great Britain. অল্প কথায় বলতে গেলে ডেভিড ক্যামেরন 2015-র ইলেকশন জেতার পরে উনি নিজের পার্টির মধ্যে এবং উনি নিজের পার্টির বাইরে তার যে পলিটিক্যাল অপোজিশন ছিল, সেই পলিটিক্যাল অপোজিশনকে একেবারে খতম করে আগামী 5 বছর 10 বছরের জন্য কনজারভেটিভ গভর্নমেন্টকে সুনির্দিষ্ট করার জন্য, স্থাপিত করার জন্য উনি একটা চটজলদি হালকা মেজাজের গণভোট করেছিলেন। এবং যেটা কেউ গ্রেট ব্রিটেনে ভেবে উঠতে পারেনি যে কনজারভেটিভরা কোনোদিন ব্রেক্সিট ইলেকশন কেউ হেরে যেতে পারে। কথাটা হলো কেন ভাবেননি? কারণ তারা মানুষের চোখের সামনে এক কাল্পনিক ইকোনমিকে তুলে ধরছিলেন, অ্যান ইকোনমি দ্যাট ওয়াজ ডাইভোর্সড ফ্রম লাইফ। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে, সাধারণ মানুষের হাঁড়ি হেঁসেলের সঙ্গে তাদের যে একটা চাকচিক্যময় অর্থনীতির যে একটা বিরাট তফাৎ গড়ে উঠেছিল ইমিগ্রেশনের জন্যে, লো এমপ্লয়মেন্ট রেটসের জন্যে, সেই কারণে কমপ্লিটলি অপ্রত্যাশিতভাবে একটা রাজনৈতিক সেম সাইড গোল খেলেন। সুতরাং ইট ইজ বাই ফার আ পলিটিক্যাল ফেলিয়ার অ্যান্ড নট আ কনস্টিটিউশনাল ফেলিয়ার যে আজকে ব্রেক্সিট এইভাবে ফেল করেছে। এবং একদিক দিয়ে দেখতে গেলে আমার আপনার মতো একটা ঔপনিবেশিক দেশের একজন নাগরিক হিসেবে, একদা ঔপনিবেশিক দেশের নাগরিক হিসেবে, যে দেশ অটোম্যান এম্পায়ারকে খণ্ড খণ্ড করেছে, আয়ারল্যান্ডকে খণ্ড খণ্ড করেছে, ডিভাইড অ্যান্ড রুল করেছে ভারতবর্ষের বুকে, আজকে যখন এই ডিভাইড অ্যান্ড রুলের ক্ষেপণাস্ত্র তার দিকে ফিরে আসছে, তখন তাকে বড় অসহায় বলে মনে হচ্ছে সারা পৃথিবীর সামনে। মডার্ন হিস্ট্রি সম্বন্ধে বা কনস্টিটিউশনাল হিস্ট্রি সম্বন্ধে দুটো একটা কথা বলি।
অশোক বলেছেন এব্রাহাম লিঙ্কনের কথা, আমেরিকান ডেমোক্রেসি ছিল ভারত যে পৃথিবীর বুকে প্রথম ডেমোক্রেসি যারা বুঝেছিলেন যে সমস্ত সময় মাস হিস্টেরিয়া বা গণভোট করে ডিসিশনে আসা যায় না। সুতরাং তাদের হাতে সিনেট ছিল, তাদের হাতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ছিল, তার হাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ছিল। এবং গণভোট করে যদি আজকে লিন্ডন জনসনকে কৃষ্ণাঙ্গ মানুষের তাদের রাইট ফিরিয়ে দিতে হতো, তাহলে নর্থ আমেরিকায় কোনো দিন আজকে ব্ল্যাক রাইট মুভমেন্ট সফল হতে পারত না। ইট নেভার হ্যাড ম্যাসিভ মেজরিটি সাপোর্ট। সেলমা আন্দোলন যখন চলছে, মার্টিন লুথার কিং যখন বলছেন আই হ্যাভ এ ড্রিম, রিমেম্বার দ্য ভয়েস অফ মার্টিন লুথার কিং ওয়াজ আ মাইনরিটি ভয়েস। আমাদের মনে রাখতে হবে, আজকে অমলবাবু রুসোকে বলেছেন, আমি রুসোর কথায় কথায় বলি, ভল্টেয়ারের কথা বলি, যে ভল্টেয়ার যখন আজকে মডার্ন ডেমোক্রেটিক প্রিন্সিপালস নিয়ে কথা বলেছিলেন, উনি বলেছিলেন রিমেম্বার পারফেকশন ইজ দ্য এনিমি অফ দ্য গুড। আমরা সমস্ত জিনিসকে যদি পারফেক্ট করতে চাই, তাহলে আজকে একটা ওয়ার্কিং ডেমোক্রেটিক গভর্নমেন্ট কাজ করতে পারে না। আজকে আপনি আম্বেদকরের কথা বললেন অনুরাধাদি, আপনি আম্বেদকরকে সাইমন কমিশন সব থেকে মূল্যবান যে কথাটা বলেছিলেন সেটা আপনি এড়িয়ে গেলেন। সাইমন কমিশন আম্বেদকরকে বসিয়ে বলেছিলেন যে ফর আ মাল্টি এথনিক কান্ট্রি লাইক ইন্ডিয়া আমাদের নিউমেরিক্যাল মেজরিটিকে ত্যাগ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেওয়া উচিত। সাইমন কমিশনের সেই উপদেশ আমরা নিইনি। সেই কারণে ভারতবর্ষের বুকে 51 is so much bigger than 49, এবং the lack of proportional democracy, proportional representation যে কোনো মাল্টি এথনিক সোসাইটির কাছে আজকে একটা বিরাট বিরাট ডিসঅ্যাডভান্টেজ। সুতরাং দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, গণতন্ত্রকে যদি আরও রিফাইন করতে হয়, তাহলে আমাদের সেই গণতান্ত্রিক রিফাইনমেন্টগুলো আনতে হবে যেটা মাস হিস্টেরিয়ার উপর নির্ভর করে না। লোকাল গভর্নেন্সের সঙ্গে, পঞ্চায়েত গভর্নেন্সের সঙ্গে আজকে আপনার নন্দীগ্রাম সিঙ্গুরে সেই কারণে আপনি গণভোটের কথা বলছেন, কারণ সেখানে জনপ্রতিনিধিরা ফেল করেছিলেন। আপনি সেই কারণে সেই কথা বলছেন যে আমাদের যে গভর্নমেন্টাল স্ট্রাকচার, তারা সেই মানুষের থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের নন্দীগ্রাম, আজকে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ, তার সঙ্গে তুলনীয় আজকে ডেভিড ক্যামেরনের ব্রেক্সিটের মতো বিভ্রান্তিতে যাওয়া। এক সময় প্রচুর রেফারেন্ডাম হয়েছিল। 1938 থেকে 1940-এর মধ্যে প্রতি 6 মাস অন্তর অন্তর গণভোট হতো পৃথিবীর একটা দেশে। সেই দেশের নাম হলো জার্মানি। সেখানে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর একটা না একটা বিভাজিত ইস্যুতে মাস হিস্টেরিয়া তৈরি হতো, এবং সেই সাগর মন্থন থেকে যে দানব বেরিয়ে এসেছিল তার নাম ছিল অ্যাডলফ হিটলার। রিমেম্বার যে অ্যাডলফ হিটলার ইজ এ ক্রিয়েশন অফ ডেমোক্রেসি, অ্যাডলফ হিটলার ইজ এ ক্রিয়েশন অফ মাস হিস্টেরিয়া। আজকে আমাদের দেশকে, আমাদের সমাজকে এগিয়ে যেতে গেলে আমাদের সমাজকে দেশ, ভাষা, ধর্মনিরপেক্ষতা, সেক্সুয়ালিটি, আর্টস, প্রত্যেকটা বিষয়ে এই সমাজকে খণ্ড খণ্ড করলে চলবে না। একটা কনসলিডেটেড সমাজকে, একটা ঐক্যবদ্ধ দেশকে তার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। ব্যান্ডেড দিয়ে 120 কোটি মানুষকে আপনি প্লাস্টার করে রেখে সেই সমাজকে বাঁচিয়ে রাখতে পারবেন না। নমস্কার। ধন্যবাদ ডক্টর সরকার। আমার পরের বক্তা, ইনফ্যাক্ট পক্ষের শেষ বক্তা সুজাত ভদ্র। আমার শুধু একটা বলে নিই যে এই পক্ষ থেকেই চমৎকার একটা মডেল উঠে এসেছে যেটার মধ্যে কোথাও সেন্ট্রালাইজেশন নেই, যে পঞ্চায়েত স্তরে, গ্রাম স্তরে আমরা যদি কস্ট এফেক্টিভ একটা এই গণভোটের মডেল করতে পারি, নিঃসন্দেহে ভীষণ কনস্ট্রাকটিভ একটা অংশ। কিন্তু আমার একটা প্রশ্নও থাকে যে আমরা হরিয়ানায়, এমনকি এ রাজ্যের কিছু কিছু ঘটনায় খাপ পঞ্চায়েতের ভয়ঙ্কর চেহারাটা আমাদের সামনে এসছে, সেখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বসে কাউকে মৃত্যুদণ্ডের নিদান দিচ্ছেন। তাহলে সেই মডেল কি অ্যাকসেপ্টেবল হতে পারে? সুজাত ভদ্র। সভার মতের পক্ষে আমি শেষ বক্তা।
বোধহয় বিশ্বনাথন সুযোগ পাবে উত্তর দেবার কিছু কিছু প্রশ্নের। এরকম যেন কখনো মনে না হয় যে সংসদীয় গণতন্ত্রের বিকল্প হিসাবে আমরা গণভোটের কথা বলছি। সংসদীয় গণতন্ত্রের অনেকগুলো স্তরের ডাইভার্স প্রসেস, বৈচিত্র্যময় প্রক্রিয়ার একটা ধাপ গণভোট। ধরা যাক নির্বাচন ম্যানিফেস্টো থেকে আপনি একটা দলকে ভোট দিলেন, আবার 5 বছর বাদে ভোট দেবেন। মাঝখানে এমন একটা ইস্যু এলো, জ্বলন্ত ইস্যু এলো, হেডলেস মব, অজ্ঞ নিরক্ষর জনগণের উপরও তার প্রভাব পড়বে। আমাদের আগে জানা নেই সেই দলের মত, এবং 5 বছর বাদে গিয়ে জানতে পারবো মাঝখানে দল সিদ্ধান্ত নেবে সে মানুষের কাছে গিয়ে মতটা নেবে কিনা। আমি যদি সেই জনগণের প্রতি এত আমার অবিশ্বাস থাকে যে ওরা এখনো ম্যাচিওর্ড হয়নি, ব্রিটেনের মতো 100% শিক্ষিত না হয়েও এখানে এটা প্রয়োগ করা যাবে না, তাহলে আমাদের গণতন্ত্রটাই রাখা উচিত নয়। আগে শিক্ষিত হোক, ওই পুরনো 19 প্রপার্টি যাদের ছিল, লেখাপড়া যাদের ছিল, তাদেরই একমাত্র ভোটাধিকার থাকতে পারে। মহিলারা কি আন্দোলন করেছেন ভোটাধিকারের জন্য, নারীরা ইউরোপে কিছুদিন আগে মাত্র ভোটাধিকার পেয়েছেন। তাহলে সেই যুগে ফিরতে হয়, এবং ফিরিয়ে দিয়েছেন বিজেপি মহাশয়েরা। হরিয়ানা এবং রাজস্থানে লেখাপড়া না জানলে পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না নির্বাচনে, সেটাও জানিয়ে দিয়েছেন তারা। সেই প্রতিধ্বনি আমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছি। ফলে 5 বছরের মধ্যে যদি কিছু ঘটে, কিভাবে নির্ধারিত হবে? একমাত্র প্রতিনিধিত্বমূলক তারাই ঠিক করে দেবেন। আমি তার বিরোধী। আমি মনে করি যে সংসদীয় রাজনীতির গণতন্ত্রের, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সহযোগী শক্তি হিসাবে আমাদের মাঝে মাঝে গণভোটের প্রয়োজন আছে। ওনারা বলেছেন ইউরোপ জুড়ে বারবার এরকম হয়েছে। বিপরীত পক্ষ বারবার ভয় দেখাচ্ছেন আমাদের। জনগণ তারা কিছু বোঝে না, সাংঘাতিক কিছু কাজ করে দেবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 1905 সালে সুইডেন থেকে নরওয়ে বেরিয়ে যাবে, স্বাধীনতা চাইবে। তখন ঠিক এই ব্রিটেনের স্কটল্যান্ড হবার আগে সুইডেনের লোকেরা মনে করিয়ে দিয়েছিল, হে স্কটল্যান্ডবাসী, এরকম ভয় দেখানো হচ্ছে। আমাদেরও ক্ষেত্রে এরকম করেছিল, নরওয়ে বেরিয়ে যাবে, সুইডেন থেকে সর্বনাশ হয়ে যাবে। নরওয়েরও সর্বনাশ হবে, সুইডেনেরও সর্বনাশ হবে। ইতিহাস বলল নরওয়েরও জীবনের মান বেড়ে গেছে, শান্তি ফিরে পেয়েছে। সুইডেনের মানুষের নাগরিক জীবনের মান বেড়ে গেছে, কোয়ালিটি অফ লাইফ বেড়ে গেছে, এবং হিংসা বিরোধ থেমে গেছে। কাশ্মীরের প্রশ্ন বারবার তোলা হচ্ছে। কাশ্মীরে ইউনাইটেড নেশনের 47 নম্বর রেজলিউশন, 48 সালে 46 সালে রেজলিউশনে ভারত পাকিস্তান স্বীকার করেছিল গণভোট হবে। বিপি মেনন মারা যাবার 1 বছর আগে আমেরিকান অ্যাম্বাসেডারকে বলছেন কাশ্মীরে প্লেবিসাইড না করতে দেওয়া absolutely dishonest on the part of the Indian government. গণভোটের ইতিহাস আছে, গোয়ার কথা কেউ বলেছেন। ঢুকতে গেলে গণভোট ঠিক আছে, বেরোতে গেলে আর দেবো না। সিকিমকে ঢুকিয়ে দেওয়া হলো 1975 সালে এপ্রিল মাসে। মিলিটারি আক্রমণ করলো চোগিয়ালকে, ভারতের মিলিটারি গিয়ে দিয়ে জোর করে গণভোট দিয়ে সিকিমকে ঢুকিয়ে দিল। কালকে যদি সিকিম বলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঢুকেছিলাম, আমাদের পূরণ হয়নি, আমরা বেরিয়ে যাব, কি যাবে? বেয়নের যাবে। সবুজ জামা কাপড় পরা লোকেরা গিয়ে পেটাবে, বেরোতে দেবে না। গণভোটের ইতিহাস আমাদের আছে। 14 এপ্রিল 1975 14 এপ্রিল। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো, সংবিধান সংশোধন হলো মে মাসে, দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন হলো। তার মানে সংবিধান সংশোধন হয়েও নেওয়া যেতে পারে, নেওয়ার সময় নেব। আর তখন চীন চেয়েছিল, পাকিস্তান চেয়েছিল, ইন্দিরা গান্ধী জবাব দিয়েছিলেন, তুই বেটা টিবেট নিয়েছিস, তুই বেটা আজাদ কাশ্মীর নিয়েছিস, আমি সিকিমটা নিয়েছি, ভাগাভাগি করে নিয়েছি।
গণভোট দু ধরনের হয়, একটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত গণভোট। যারা গর্ডন স্মিথের মডেল পড়েছেন তারা জানেন, একটা হেজিমনিক রেফারেন্ডাম হয়, একটা অ্যান্টি হেজিমনিক রেফারেন্ডাম হয়, কন্ট্রোল বাই দি গভর্নমেন্ট। আর একটা হচ্ছে পিপলস ইনিশিয়েটিভ, ওকে বলে আনকন্ট্রোল রেফারেন্ডাম। ওটাও অ্যান্টি হেজিমনিক হতে পারে। অর্থাৎ আমি চাইছি নর্মদা নদীর ওপর বাঁধ হবে না, মেরা পাটকারা চাইলেন, গণভোট হলো, উল্টো হলো, হ্যাঁ হবে, তাহলে অ্যান্টি হেজিমনিক হয়ে গেল। আমি যেটা চাইলাম তো উল্টো হলো। সরকার অনেক সময় চায় বোগাস রেফারেন্ডাম হয়। মুশারফ করেছেন, ভুটানের রাজা করেছেন, পৃথিবী জুড়ে হিটলার করেছেন, হিটলারের আগে নয় হিটলারও দুবার রেফারেন্ডাম করেছেন। স্বৈরতান্ত্রিক শাসকেরা রেফারেন্ডাম করে দেখায় তাদের পক্ষে কত শাসন আছে। বার্মাতে, আর্জেন্টিনায়, চিলিতে, উরুগুয়েতে বারবারে ঘটনা ঘটেছে। তো তার দ্বারা রেফারেন্ডামের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। মানুষের মত তার জীবন জীবিকার ওপর, মানুষের আশা আকাঙ্ক্ষা, ডিজায়ার অফ দ্য পিপল, সেইটার জন্য মাঝে মাঝে লোককে মত নিতে হয়। আর সরকারের পলিসি যখন খারাপ, অত্যন্ত খারাপ আইন আছে ভারতবর্ষে, আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, একটা বন্দুকের গুলিতে একজন সাসপেক্টকে গুলি করে মারতে পারে। কোনো মতপ্রকাশ ফতপ্রকাশের স্বাধীনতা সেখানে অপারেট করে না, না কাশ্মীরে না নর্থ ইস্টে। একটি মেয়ে 20-30 বছর ধরে অনশন করছে শর্মিলা চুন, ওই আইনটা নিয়ে গণভোট হওয়া উচিত। ওই আইন থাকবে কি থাকবে না আমি বলছি না, চন্দিলের মতো লোককে আবেগে ভাসিয়ে দেওয়া। ইনফর্ম করো, আমাদের ক্যাম্পেইন করতে দাও, সরকার পক্ষ ক্যাম্পেইন করবে, সবাই ক্যাম্পেইন করবে। ক্যাম্পেইনের ফলে দেখা যাবে যুক্তি যেতে কিনা, যুক্তি ভাবাবেগের ওপরে দাঁড়াবে কিনা, না ভাবাবেগ যুক্তিকে হারাবে। এ লড়াই হবে, হতে পারে। এবং তার জন্য মানুষ নিরক্ষর কি নিরক্ষর নয়, দীপেশ চক্রবর্তী অসাধারণ লেখা আছে, প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, পেডাগগিক সিটিজেন আর পারফরমেটিভ সিটিজেন। একদল বুদ্ধিমান আমরা বিচার বুদ্ধি দিয়ে বলি, আর জীবনের অনুভূতি দিয়ে বলে নাসবন্দি আর রাজবন্দি এমার্জেন্সি কি করেছিল, ইন্দিরা গান্ধীকে ছুঁড়ে ফেলে দিয়েছিল জীবনের অভিজ্ঞতা দিয়ে। ফলে মানুষকে তো খাটো ছোট হেয় ভাবার কোনো কারণ নেই। মাইনরিটি রাইট থাকতে পারে কিনা আমি দুটো প্রশ্ন বলি। ইউনাইটেড স্টেটে আপনারা জানেন 12টা স্টেটে রেফারেন্ডামের প্রভিশন আছে। সবচেয়ে বেশি জার্মানিতে হয় না, সুইজারল্যান্ডে হয়। জার্মানির সংবিধানে একমাত্র বর্ডার ল্যান্ড চেঞ্জ করার জন্য 7 নম্বর ধারা কনস্টিটিউশনে ল্যান্ড বাউন্ডারির জন্য সংবিধান সম্মত রেফারেন্ডাম আছে। সুইজারল্যান্ডে ম্যাক্সিমাম। আমেরিকাতে এরকম হয়েছিল, অ্যাবর্শনের প্রশ্নে খ্রিস্টানরা বলেছিল প্রো লাইফ, অর্থাৎ ভ্রূণ হত্যাও করা যাবে না। নারীবাদীরা আন্দোলন করেছিল, সেখানে জিতে গেল অ্যাবর্শন। অর্থাৎ মাইনরিটি রাইটই সবসময় মেজরিটির গণভোটে হেরে যাবে, মাইনরিটি রাইট হেরে যাবে, ইতিহাসের তথ্য বলছে তা নয়। মাইনরিটি রাইট বারবার প্রোটেকশন হয়। আমি একটা উত্তর দিই, উরুগুয়েতে 1988 সালে গণভোট হয়েছিল। আমেরিকার যখন উরুগুয়েতে মিলিটারি শাসন চলে গেল, যে মিলিটারিরা যা অপরাধ করেছে সেই অপরাধে কোনো বিচার হবে না, এরকম একটা আইন আনবার চেষ্টা করেছিল। হাজার হাজার মানুষ ভোট দিয়ে বলছিল না, মিলিটারিরও বিচার হবে। 21শ শতাব্দীতে গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে ছোট্ট একটা দ্বীপ বেরিয়ে গেল শুধুমাত্র মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষায়, তার নাম পূর্ব তিমর, স্বাধীন হয়ে গেল গণভোটের মাধ্যমে। এরকম সম্ভব। তার মানে আমি ডাল খাবো কি ভাত খাবো তাতে গণভোট নয়, জাতীয় ইস্যু। পাকিস্তানের সাথে ভারতের শান্তি হবে কিনা, না সারা বছর জীবনের পর জীবন ধরে যুদ্ধ চলবে, আর খালি আর্মস কেনা হবে, প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে, অন্য সমস্ত খাতে আর কোনো ব্যয় হবে না। যুদ্ধ খাতে ব্যয় কমবে কিনা, পাকিস্তানের সাথে স্বাধীনতা শান্তি হবে কিনা, মানুষের ভোট দিতে হবে, আলাপ আলোচনা চলবে, তার আগে ক্যাম্পেইন চলবে। কেন হবে না? 2, আমি বিপক্ষ মতদের একটা কথা বুঝতে পারলাম, অনেকে প্রসিডিওরাল প্রবলেম হচ্ছে, বড় দেশ, পয়সা খরচা হবে। আপনি নীতিগতভাবে গণভোটটাকে মানেন কিনা, আপনি নীতিগতভাবে গণভোটকে মানেন কিনা? যদি না মানি এক প্রশ্ন। আর নীতিগতভাবে যদি গণভোটকে আমি মানি, তাহলে তার চলতে গেলে ভারতবর্ষের মতো একটা ডেন্সলি পপুলেটেড দেশে কিভাবে গণভোট হবে ভাবা যেতে পারে। এটা সুইজারল্যান্ড নয়,
এটা ছোট্ট কোনো দেশ নয়, বিপুল দেশ, সেটা ভাবা যেতে পারে। হ্যাঁ, আমি ভাবছিলাম আপনাকে থামাতে আমার গণভোট নিতে হবে কিনা। আমি একটা কথা খালি বলে যে আপনি প্রশ্নটা তুলেছেন, সেটা হচ্ছে যে গ্রাম সভার কথা অনুরাধা বলেছে, 3 ধরনের ডেমোক্রেসি আছে। একটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আপনার আমি আর বলছি না। আরেকটা যে পার্টিসিপেটারি ডেমোক্রেসি, ছোট ছোট জায়গায় গ্রাম সভার আমাদের আইনে আছে, এগুলো সব ইউএপিএ গভর্নমেন্ট নানা সময় করে। আর একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা গণভোট, সরাসরি সেখানে আমরা ইস্যু ভিত্তিক আলোচনা করব, ক্যাম্পেইন জানাশোনার লোককে জানানোর পর, ভাবাবেগের কোনো জায়গা সেখানে নেই। ধন্যবাদ সুজাতা। আমার শুধু কৌতূহল থাকবে এই সভার পর যে সুজাতা যখন ক্লাসে পড়ান তখনও বেল বেজে যাওয়ার পরেও এতক্ষণ সময় পড়ান কিনা। আমার বিপক্ষে শেষ বক্তা জাদ, আমার শুধু একটাই, এতগুলো ইতিহাস আসছে যে বেশি দিন আগে নয়, 2014 সালে 21,000 রুশ সেনার বেয়নেটের সামনে দাঁড়িয়ে গণভোট হয়েছে ক্রিমিয়ায়, সেখানে 93%টাকে আমি গণভোট ধরবো। জাদ, শুভ সন্ধ্যা। আজকে এতক্ষণ আমি শেষ বক্তা, এবং শেষ বক্তা হওয়ার একটা সুবিধা হচ্ছে যে মূল বক্তব্যগুলো এর আগেই অনেকেই বলে দিয়েছেন। প্রথম কথা একটা বলি যে আমাদের যারা বিরোধিতা করছেন, বিশেষ করে দেবেশদা আর অনুরাধাদি, বোধহয় আমাদের একটু বুঝতে ভুল করছেন। আমরা মানুষের বিপক্ষে নই, গণতন্ত্রেরও বিপক্ষে নই। আমাদের গণভোটের বিরোধিতা আমরা একটাই কারণে করছি, তার কারণ আমরা মনে করি যে বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক পরিস্থিতিতে গণভোটটা এখনো বোধহয় অনুপযুক্ত, কিছুটা অনভিপ্রেত। আপনারা আমাদের যারা গণভোটের পক্ষে কথা বলছেন, আপনারা যদি তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, তারা মূলত 4টে কথা বলেছেন। এক, সংসদীয় গণতন্ত্রে অনেক তার সীমা পরিসীমা আছে। গণভোট হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, মানুষ নীতি নির্ধারণ করবে, ভালো। দ্বিতীয়ত তারা বলেছেন যে গণভোট সরকারের ওপর নিয়ন্ত্রণ কায়েম করবে। তৃতীয়ত ওনারা বলেছেন যে জনগণ নীতি নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণ করবে, নানান বিষয় নিয়ে আলোচনা হবে, গণতন্ত্র প্রসারিত হবে। এই 3টে ধারণাই খুব সুন্দর এবং খুব ভালো, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে এই ধারণাগুলো বাস্তবচিত নয়। প্রথমেই আসি কাঠামোগত কারণে। আমরা সবাই জানি ভারত হচ্ছে একটা সংসদীয় গণতন্ত্র, আমাদের একটা নির্বাচনের কাঠামো আছে, প্রত্যেক 5 বছর নির্বাচন হয়, এবং এই আমাদের সংবিধানে গণভোটের কোনো ধারা নেই। তার মানে যদি ধরুন আজকে সুজাত দ্বারা একটা গণভোট যদি করেন, তাহলে এই গণভোটের মর্যাদা কি হবে? এটা কি সরকারের ওপর নির্দেশ, নাকি সরকারের কাছে পরামর্শ? একটু আগেই শুনলেন 3,500 কোটি টাকা শুধু সরকারের লাগে একটা নির্বাচন করার জন্য। দলগুলোর খরচা ধরছি না, কিন্তু শুধু সরকারের খরচা। ভাবুন তো, 3,500 কোটি টাকা দিয়ে যদি একটা পরামর্শ নিতে হয়, এবং নানান নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি এত দামি দামি পরামর্শ নিতে হয়, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে অবস্থা কি হবে? আমার বন্ধুরা তারা বারবার যে কথাটা বলার চেষ্টা করেছেন, চন্দ্রিল যে কথাটা বলার চেষ্টা করেছেন, আমরা এলিট নই, আমাদের বিরোধী পক্ষের সঙ্গে একেবারেই নই, একই মঞ্চে দাঁড়িয়ে আছি। দেখুন, আমরা ওপরেও নেই, নিচেও নেই। বক্তব্যটা হচ্ছে এইটাই যে গণভোটের একটা ব্যবহারিক ভিত্তি আছে। আজকে ইংল্যান্ডের মতো 100% শিক্ষিত একটা দেশে গণভোট হলো, সেই গণভোটে একটা মেজর ইস্যু কি ছিল জানেন? ইমিগ্রেশন। আজকে গণভোট হওয়ার পর নানান জায়গা থেকে খবর আসছে ইংল্যান্ডে যে পুলিশদেরকে, ভারতীয়দেরকে, মানে যারা হচ্ছে সাদা নয়, ব্রিটিশদের মতো সাদা নয়, তাদের নানান জায়গায় হচ্ছে আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে আমরা লিভ বলেছি, তোমরা এবার লিভ করো। আলটিমেটলি যতই আপনি একটা কথা বলুন যে গণভোটে নীতি নিয়ে আলোচনা করব, মানুষের সামনে যাব, অ্যাপিল করে আলটিমেটলি আবেগ, আলটিমেটলি বিদ্বেষ। আমাদের আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা জানি এটা। আমাদের নির্বাচনের সময় দেখুন, এখনো জাতির ভিত্তিতে ভোট হয়, এখনো ধর্মের ভিত্তিতে ভোট হয়, এখনো ভাষার ভিত্তিতে ভোট হয়। আজকে আপনি গণভোট করবেন একটা জাতীয় বিষয়। আচ্ছা বলুন তো, শ্রীলঙ্কায় এলটিটি সম্পর্কে তামিলনাড়ুতে গণভোট হলে একরকম রায় আসবে, কর্ণাটকায় গণভোট হলে আরেক রকম রায় আসবে। তাহলে কি ভারতবর্ষের বিদেশ নীতিতে কি হবে? গণভোট নিয়ে আলোচনা করছেন, ধারণাটা খুব ভালো। আচ্ছা, পশ্চিমবঙ্গের নাগরিক সবাইকে জিজ্ঞেস করি, গণভোটে এই গণ কারা?
গোর্খাল্যান্ডের প্রশ্নে গণ কি যারা পাহাড়ে থাকেন নাকি পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক? কাশ্মীরের ক্ষেত্রে গণ কি শুধু কাশ্মীরের নাগরিক নাকি ভারতবর্ষের সমস্ত নাগরিক? তার কারণ এই গণর ব্যাখ্যা যদি ঠিক না হয় ফলাফল ভিন্ন হয়ে যাবে। তিলোত্তমা যেটা বলেছেন যে একটা বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা দেশ ভারতবর্ষ, এখানে আমাদের এত ভিন্নতা আছে, সেই রকম একটা ভিন্নতার দেশে হঠাৎ করে এক কেন্দ্রিক একটা গণভোট করা, সেটা আমাদের দেশের সার্বিকভাবে ভালো হবে না খারাপ হবে, এটা একটু ভেবে দেখতে হবে। বারবার সিঙ্গুর প্রসঙ্গ এসছে এবং সত্যি আমি মানছি সিঙ্গুরে যারা ডিরেক্টলি, যারা কৃষক, তারা গণভোট হলে এক রায় দেবেন। আচ্ছা, সিঙ্গুরে শিল্প হলে তো আপনাদেরও লাভ হতো, আমারও লাভ হতো পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে। আমরা যদি বলি গণভোটে রায় দেব, তাহলে কার রায় ওপরে থাকবে, কার রায় নিচে থাকবে? গণভোটের একটা মজার বিষয় আপনাকে বলি, যে ধরুন গণভোটটা কি, আপনাকে একটা সোজা প্রস্তাব দেওয়া হবে, দিয়ে বলা হবে হ্যাঁ কি না বলুন। যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে হলো, ইংল্যান্ড ইউতে থাকবে, গ্রেট ব্রিটেন ইউতে থাকবে কি থাকবে না, লোকে হ্যাঁ নাই উত্তর দেবে। আচ্ছা, এই ভাষা কি প্রশ্ন করা হবে, কোন সময়ে গণভোট হচ্ছে, এর ওপর একটা মারাত্মক প্রভাব পড়বে না? পাকিস্তান নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, পাকিস্তানের উদাহরণ দিই। ভাবুন, বাজপেয়ীজি যখন বাস নিয়ে লাহোর গেলেন, তখন একটা গণভোট হলো, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কি রকম হবে, কি রায় হতে পারে মনে মনে ভেবে রাখুন। 2001 সালে পার্লামেন্টে অ্যাটাক হলো, তারপরে একটা গণভোট হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, কি রায় হবে বলুন তো? একই তো মানুষ, গণভোটের উপর ছেড়ে দেবেন? গণভোটের ভাষা, গণভোটের সময়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানেই ব্যাপার যে এই যে ওনারা বারবার বলছেন না গণভোট সরকারকে নিয়ন্ত্রণ করবে, অ্যাকচুয়ালি কোন সময়ে গণভোট করাবো, কি ভাষায় প্রশ্ন করব, এটা দিয়ে সরকারই কিন্তু গণভোটকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এটা আরেকটা কাঠামো তাদের হাতে চলে আসবে, যা দিয়ে তারা বলতে পারবে মানুষের রায় আছে আমাদের সঙ্গে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এতে অভ্যস্ত যে 50% প্লাস 1 হলে সে মেজরিটি, কিন্তু গণভোটে নীতি ঠিক হয় তো। এবং গণভোটে নীতি ঠিক হবে কিরকম? 50% প্লাস 1 বলল যে গোর্খাল্যান্ড আলাদা হও, 49.99% বলল হয়েও না, আড়াআড়ি ভাগ হয়ে গেল নীতির প্রশ্নে। আচ্ছা, এই মাপকাঠিটা তাহলে ঠিক করব কি করে? আজকে ইংল্যান্ডে যে 30 লক্ষ মানুষ আবার গণভোট চাইছে, তারা এই বলছে যে 75% লোক ভোটই দেয়নি, এত কাছাকাছি 52-48 আরেকবার নির্বাচন হোক। এই মাপকাঠিগুলো কি করে ঠিক করব? শেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখুন আমরা নিজেরা নাগরিক, নিজেরা ভোটার, নিজেদের নীতি আছে, নিজেদের চয়েস আছে, নিজেরা ভেবে দেখবেন আমরা অত্যন্ত জটিল। আমাদের যে কোনো চয়েস, আমরা কি ঠিক করব, কার পক্ষে যাব বিপক্ষে যাব, এটা সহজ কোনো ব্যাখ্যা না, অনেক সামাজিক জটিল পদ্ধতির মধ্যে দিয়ে আসে। গণভোটের মতো একটা সহজ সলিউশন যেখানে হ্যাঁ না এর মধ্যে করে দেব, এইটা ডেঞ্জারাস। তার চেয়ে বরঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে যে সমাধানটা বেরিয়ে আসে সেটা অনেক ভালো। শেষ একটাই কথা বলবো, মনে রাখবেন সমাজের বৃহত্তর মানুষ কিন্তু রক্ষণশীল। এই আলোচনায় উঠে এসছে রামমোহন থেকে বিদ্যাসাগর, সিভিল রাইটস মুভমেন্ট ইন আমেরিকা। যদি সমাজে কোনো পরিবর্তন আনতে হয়, রক্ষণশীল সমাজের হাতে গণভোট দিয়ে আপনি রক্ষণশীলদের হাতটা শক্ত করবেন না তো? ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমার ওপেন ফোরাম শুরু করবার, শুধু তার আগে হ্যাঁ একটা তথ্য দেব, সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওয়াশিংটন পোস্ট বলছে 17টা পোলিশ রেস্টুরেন্টে আক্রমণ চলেছে এই গণভোটের রায় সামনে আসার পর। আরেকটা রেসিজম সংক্রান্ত হিংসার দিকে আমরা কি এগোচ্ছি? এবং এতক্ষণ গুরুগম্ভীর আলোচনা হলো, আমি একটা রসিকতা না করে পাচ্ছি না, সেটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে 2 বার ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে গেল। কেন? একবার তো ইউরোপীয় ইউনিয়ন থেকে, আর একবার গতকাল রাতে আইসল্যান্ডের সঙ্গে ফুটবলে হেরে ইউরো কাপ থেকে। আমার একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। ওপেন ফোরাম, কারুর কোনো? আমি একটু বলি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমি প্রথমত যাদের প্রশ্নের জবাব দেব। যার খুব সঙ্গত কতগুলো প্রশ্ন তুলেছে। আসলে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি এই গণভোটের ব্যাপারটা নিয়ে একটু কতগুলো আমি প্রস্তাব তৈরি করেছি। আমার প্রথম প্রস্তাবেই সংবিধান সংশোধন করে গণভোট স্বীকার করে দিতে হবে এবং গণভোটের দায়িত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্বাচন কমিশন
গণভোট পরিচালনা। সেই নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া যাবে? হ্যাঁ, সেই নির্বাচন কমিশনকেও হুমকি দেওয়া যাবে? সেই নির্বাচন কমিশনকে কি দেওয়া যাবে? আচ্ছা, হুমকি হুমকি না, রাজনৈতিক মঞ্চ থেকে? আচ্ছা, দেওয়া যাবে না। যারা হুমকি দেন তারা নির্বোধ। অমূল্যবাবু, আমি শেষ করি না, একটা মন্তব্য বলি যে রাষ্ট্র খুব, আমরা রাষ্ট্রবিজ্ঞানী, কিন্তু রাষ্ট্র খুব একটা বিজ্ঞানসম্মত জিনিস নয়। সেটা অন্য প্রশ্ন, সেটা এখানে অপ্রাসঙ্গিক। খুব অল্প সময়, হ্যাঁ, আপনি শেষ করুন। অপ্রাসঙ্গিক। দ্বিতীয় কথা, গণভোট চাইলেই হবে না, সংবিধানে এই নিয়ম করতে হবে যে প্রত্যেক রাজ্য থেকে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ লিখিতভাবে যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করে এবং সেই আবেদনের বিষয়টি যদি অত্যন্ত সঙ্গত ও যুক্তিপূর্ণ হয়, যেটা বিচার করবে ইলেকশন কমিশন, তাহলে কিন্তু এই গণভোটের আয়োজন করা হবে। তৃতীয় যে আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে গণভোট, এটা ওই নিয়ম করতে হবে যে সারা দেশের মানুষ যদি 2/3 তার সমর্থন করে তাহলেই এই গণভোট স্বীকৃতি লাভ করবে, অন্যথায় নয়। আমি জানি এখানে যে প্রশ্নটা তুমি তুলবে সেটা হচ্ছে এই গরিব দেশে টাকা পয়সা। আমি দুটো কথা বলবো। সুস্থ গণতান্ত্রিক নির্বাচন করার জন্য 7 দফায় নির্বাচন করতে হয়, যে সরকারটা 5 বছরের। এটা হচ্ছে আমার দেশের বাস্তবতা। সেখানে চিরকালের জন্য একটা নীতি রাজ্যে করতে হয়েছে কি? সেটাই তো বলছি। ব্রিটেনে যেখানে নির্বাচনে কোনো হিংসা হয় না, সেখানে স্যার একজন লেবার পার্টির এমপি খুন হয়ে গেল। আমাদের দেশে গণভোট হলে কি হবে ভেবে দেখেছেন? নির্বাচন করতে হয়েছে। আচ্ছা স্যার, সেকেন্ড কথা, পশ্চিমবঙ্গ একটি অদ্বিতীয় রাজ্য। আচ্ছা স্যার, কিন্তু তা বলে পশ্চিমবঙ্গে কিন্তু আপনি গণভোটের আওতার বাইরে রাখতে পারবেন না। স্যার, সেকেন্ড পয়েন্টটা শুনে নিন স্যার। আমি এটা বলছি সুমন দায়িত্ব নিয়ে, যে আমাদের এখানে আমরা রাজনৈতিক আলাপ আলোচনা মানে হচ্ছে চেঁচামেচি, মানে আমি নিজেও অংশগ্রহণ করি, তার জন্যই বলছি। যেখানে রাজনীতি মানে রাজনৈতিক আলোচনাটাই হচ্ছে তথ্য নির্ভর নয়, চেঁচামেচি, এ ওকে দাবিয়ে কথা বলছে, সেই রকম একটা জায়গায় আপনি আশা করছেন যে প্রভাব এমন হবে যে মানুষ সবটা আমার আরেকটা প্রস্তাব আছে, সংবিধানে এই কথাও লিখে দিতে হবে যে গণভোটের আয়োজন করা হলে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রচার করা চলবে না। যদি প্রচার করা হয় সেটা বেআইনি এবং সঙ্গে সঙ্গে যথাবিহিত ব্যবস্থা নেওয়া। অমূল্যবাবু, আমার একটা প্রস্তাব আছে। আমার একটা প্রস্তাব আছে। আমরা যদি একটু সংবেদনশীল মানুষকে আমাদের এই গণতন্ত্রের প্রতি 5 বছরের যে প্রথা, সেই অনুযায়ী একটা সচেতনতা দিয়ে, হ্যাঁ, খালি হিস্টেরিয়ার মধ্যে দিয়ে নয়, প্রপার ইলেকশন উইথ প্রপার রিপ্রেজেন্টেটিভ, উইথ গভর্নমেন্ট, উইথ এমপ্যাথি যদি আমরা করতে পারি, তাহলে হয়তো এই দফায় দফায় হাঁচিতে কাশিতে এই ইলেকশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, আমি বলি, কুণাল একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, আমি মনে করছি এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট কথা সেটা হচ্ছে যে মার্টিন লুথার কিং এর যে এক্সাম্পলটা দিয়েছে, কিংবা যে কোনো ব্ল্যাক রিপ্রেজেন্টেশন, যেখানে ইট ইজ অবভিয়াস যে গণভোট হলে ইট উড বি দে উড লুজ। Therefore, যখন গণভোট দেওয়া হয়, যদি সাউথ আফ্রিকাতে এমন হতো that whites were a majority এবং then we would say that can the blacks rule, তাহলে you should not have a গণভোট। মানুষ, যে সরকার তখন থাকবে, সেই সরকারের সেই পরিণত মনস্কতা প্রদর্শন করতে হবে যে এইসব ক্ষেত্রে গণভোট হবে না। গণভোট এটা ড্রপ অফ আ হ্যাট নয়, এটাই বলতে চাই। সব ঠিক আছে, কিন্তু এত সেটা হচ্ছে এই, আজকে গণভোটের প্রশ্ন উঠছে কারণ, তার কারণ হচ্ছে ভারতবর্ষে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তার ব্যর্থতা প্রকট করে তুলেছে। আমার সময়সীমা, আমি শেষ করে দিচ্ছি। কয়েকটা কথা আমরা বলবো। প্রথম কথা, চন্দ্রির বলছেন সাধারণ মানুষ আবেগে ভেসে যায়। আমি তিলোত্তমার সামনে একমত যে উনি কিন্তু উপেক্ষা করতে বলেন, কিন্তু সাধারণ মানুষ সবসময় আবেগে ভেসে যায় না, এইটা হচ্ছে ঘটনা। 2, যেটা অভিরূপ বলছেন যে বৈচিত্র্যময় ভারতবর্ষে এটা কি করে সম্ভব? আমি যেটা বললাম, যদি সমস্ত রাজ্য এতে অংশগ্রহণ করে তাহলে সেই মত আমাদের মেনে নিতে হবে। তিলোত্তমা বলছেন, প্রথম কথা, আমি কিন্তু জানি নে
যে গোয়াতে কোনো গণভোট হয়েছিল, কারণ আমি তখন বিলেতে লেখাপড়া করছিলাম, আমরা দেখলাম সেখানে সংবাদপত্র আমাদের জানালো যে গোয়াকে আক্রমণ করেছে এবং দখল করে নিয়েছে ভারতবর্ষ, কিন্তু সেখানে কোন গণভোট হয়েছিল ছাত্র হিসেবে আমি সত্যি দুঃখিত, আমার সময় একেবারেই শেষ স্যার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে। কুণাল যেটা বলছেন আজকে গণভোট নিতেই হবে, অনুষ্ঠান শেষ করতে এইভাবে 38 থেকে গণভোট হয়েছিল। একজন 60 বছর ধরে আমি রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করছি, অন্তত এটা আমার জানা নেই। একদম অনেক ধন্যবাদ স্যার, আমার সময় একেবারেই শেষ। আমি শেষে শুধু এইটুকু বলতে চাইবো যে অবশ্যই কোন পক্ষ বিজয়ী হলো কোন পক্ষ পরাজিত হলো সেইটা বলার মতো ধৃষ্টতা আমার নেই গণভোট নিয়ে বিতর্কের আজকের বিষয় বলেই। তার কারণ মানুষ, কোটি কোটি মানুষ যারা টেলিভিশনের সামনে বসে আছেন, তারা মনে মনে অন্তত গণভোট দিয়েছেন যে কোন পক্ষের যুক্তি তারা আসলে গ্রহণ করলেন। এবং ভারতের মতো গরিব রাষ্ট্রে গণভোট হওয়া সম্ভব কিনা, গণভোট করা উচিত কিনা, তা নিয়ে সত্যি বোধহয় একটা গণভোটই হতে পারে। এখন এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যুক্তি তক্ক নিবেদন করছে প্রাপ্তি, বাংলার পরনে বাংলার পরাণে, পাওয়ার্ড বাই বৈদ্যবতী কোটিকা আয়ুর্বেদিক তেল, চুল পড়া থেকে সম্পূর্ণ মুক্তি। সহযোগী নিবেদক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইন্ডিয়াস ফাইনেস্ট, দিস ইজ দ্য ওয়ান, রুবি জেনারেল হসপিটাল, সেই চেনা পরিষেবা আরো উন্নত প্রযুক্তি, লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক, প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, আনপুট ডাউনেবল, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম।